ওকে, হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা আগের ক্লাসের মধ্যে পড়েছিলাম অবাধ শোষণ, তার আগের ক্লাসে পড়েছিলাম আমরা ক্র্যাবস চক্র। বাট ক্র্যাবস চক্রের পর একটা টপিক রয়ে গেছে, আমি যেটা বলছিলাম যে আমি এটা পরে পড়াবো। সেই টপিকটার নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। উই ক্যান সে ইচ আদার, দুটোই আমরা বলতে পারি। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনও বলতে পারি, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমও আমরা বলতে পারি। তো সেটাকে আমরা পড়বো। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মূল কথা যেটা ছিল সেটা কিন্তু আমরা আগের ক্লাসে জেনে আসছি। সেটা মূল কথা ছিল যে আমাদের যেই NADH2 তৈরি হয়েছে, সেই NADH2টাকে 3টা এটিপিতে পরিণত করা, আমাদের FADH2 কে 2টা এটিপিতে পরিণত করা এবং একটা জিটিপি কে একটা এটিপিতে পরিণত করা। এটা ছিল মূল উদ্দেশ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের। সো এই কাজটা কোথায় হয়, কিভাবে হয়, এটা আমাদের জানতে হবে। কারণ আমরা দেখেছি যে আমাদের যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় প্রাপ্ত সাইটোপ্লাজমের ভিতরে যে ইয়েটা ছিল, ওই NADH2 ছিল, সেই NADH2টাকেও কিন্তু এটিপিতে কনভার্ট করা লাগছে। একটা অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির সময় যে NADH2 তৈরি হয়েছে সেটাকেও ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে এটিপি তৈরি করার প্রয়োজন পড়েছে। এবং ক্র্যাবস চক্রে তো অসংখ্য তৈরি হয়েছে। ক্র্যাবস চক্রের মধ্যে আমরা NADH2 পেয়েছি 6টা, FADH2 পেয়েছি 2টা জিটিপি। সো এগুলাকে তো অবশ্যই এটিপিতে কনভার্ট করতে হবে। তাহলে প্রত্যেকটা ধাপ থেকে প্রত্যেকটা ধাপের একটা অংশ কোথায় গেছে? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গেছে। অর্থাৎ গ্লাইকোলাইসিস হওয়ার পরে তার মধ্যে যে দুটো NADH2 তৈরি হয়েছিল, সেই দুটো NADH2 ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে প্রবেশ করছে। পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির সময় যেই দুইটা NADH2 তৈরি হয়েছিল, সেই দুটো NADH2 কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে প্রবেশ করছে। এবং মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ক্র্যাবস চক্রের মাধ্যমে NADH2 যেগুলো তৈরি হয়েছে, FADH2 যেগুলো তৈরি হয়েছে, জিটিপি যেগুলো তৈরি হয়েছে, এগুলো কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গেছে। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটার অবস্থানটা কোথায়, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা আসলে কোন জায়গায় আছে, সেটা সবার আগে আমাদের জানতে হবে। ঠিক আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় অবস্থিত এটা আমাদের জানতে হবে। একটা মিনিট, লাইটটাকে একটু বাড়াই দিই। ফাইন। আমরা মাইটোকন্ড্রিয়ার কথা বলছিলাম। আমরা বলছিলাম মাইটোকন্ড্রিয়াকে আমরা শক্তির ঘর বলি বা পাওয়ার হাউস বলি। তাহলে আমরা একটা মাইটোকন্ড্রিয়া আবার আঁকাবো। তো এই মাইটোকন্ড্রিয়ার যে মেমব্রেনটা আছে, এই মেমব্রেনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মেমব্রেন মানে বুঝছি তো, মেমব্রেন মানে হচ্ছে পর্দা। এই পর্দাটা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে হয়ে থাকে। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো এটা মাইটোকন্ড্রিয়ার কি ধরলাম, এটা মাইটোকন্ড্রিয়ার একটা বাইরের পর্দা ধরলাম। এটা ধরলাম মাইটোকন্ড্রিয়ার বাইরের পর্দা বা বহিঃপর্দা। ঠিক আছে, ভিতরে থাকে অন্তঃপর্দা এবং অন্তঃপর্দাটা ভিতর দিকে এরকম ভাঁজ হয়ে থাকে। ভিতর দিকে এরকম ভাঁজ হয়ে থাকে। তাহলে এভাবে আমরা বহিঃপর্দা এবং অন্তঃপর্দা চিহ্নিত করতে পারি মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে আমি বললাম বহিঃপর্দা, বহিঃপর্দা। আর এইখানে আমরা ভিতরের দিকে যে ভাঁজ হয়ে আছে, এই ভাঁজ হয়ে অংশটাকে আমরা অন্তঃপর্দা বললাম। অন্তঃপর্দা বা ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেন। ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেন। এখন দুইটা মেমব্রেনের মাঝখানে যে স্পেসটা আছে, দুইটা মেমব্রেনের মাঝখানে যে স্পেসটা আছে, এই যে স্পেসটা, দুইটা মেমব্রেনের মাঝখানে যে আমি স্পেসটা পাচ্ছি, এই স্পেসটাকে আমরা বলবো ইন্টার মেমব্রেন স্পেস বা অন্তঃপর্দার স্থান, ফাঁকা স্থান। তাহলে দুটো মেমব্রেনের মাঝখানে যে জায়গাটা ইনার মেমব্রেন স্পেন, এই দুটো মেমব্রেনের মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলতেছি ইন্টার মেমব্রেন স্পেস। ইন্টার মেমব্রেন স্পেস বা দুইটা মেমব্রেনের মধ্যবর্তী ফাঁকা জায়গা, এই জায়গাটাকে আমরা বলতেছি ইন্টার মেমব্রেন স্পেস। এটুকু বুঝছি, এটুকু বুঝছি, এটুকু বোঝা উচিত। ঠিক আছে, এটা আমরা বাচ্চাকাল থেকে কিন্তু আমরা পড়ে আসছি। তাহলে এখন বাইরে থেকে কিছু পদার্থ তৈরি হচ্ছে, ভেতরে কিছু পদার্থ তৈরি হচ্ছে। ভেতরের এই যে জায়গাটা, মাইটোকন্ড্রিয়ার ভেতরের যে জায়গাটা, এই যে ভেতরের যে জায়গাটা, এই জায়গাটাকে কি বলে কুইকলি আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। ভেতরের জায়গাটাকে কি বলে? ভেতরের তরল থকথকে জেলের মতো বস্তু অবশ্যই থাকবে। এই গঠনটাকে কি বলে? এই গঠনটাকে বলা হয়, ভিতরের অংশটাকে বলা হয় ম্যাট্রিক্স। ভিতরের গঠনটাকে, ভিতরের অংশটাকে বলা হয় ম্যাট্রিক্স বা মাতৃকা। ম্যাট্রিক্স বা মাতৃকা, এটা আমরা সবাই জানি। আচ্ছা, আমরা দেখেছি মাইটোকন্ড্রিয়ার ভেতরে স্টোমা একজন বলছে স্টোমা হচ্ছে এই ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে।
স্টোমাটা আমরা বলবো ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে, এখন তো আমরা মাইটোকন্ড্রিয়া পড়তেছি, রাইট? মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স, এখন যেটা আমি বলতেছিলাম, এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে একটা গঠন আমরা দেখছি, সবৃন্তক গোলাকার বস্তু বা অক্সিজম বা এটিপি সিনথেসিস। মনে আছে এটিপি সিনথেসিসের কথা? এটিপি সিনথেসিস, ক্যান ইউ রিমেম্বার? মনে তো পড়ে, তাই না? এটিপি সিনথেসিস। তো এটিপি সিনথেসিসটাকে আমরা কিভাবে দেখাইতাম? এটিপি সিনথেসিসটাকে আমরা এইভাবে দেখাইতাম, এই একটা ডান্ডার মতো থাকবে, এরকম গোল থাকবে, তাই না? ডান্ডার মতো এরকম গোল, মনে কি পড়ে? এটিপি সিনথেসিস। ওকে, এরকম। তো এটাকে আমরা সবৃন্তক গোলাকার বস্তু বলতাম, সবৃন্তক গোলাকার বস্তু, অর্থাৎ বোটাযুক্ত গোলাকার বস্তু। এরকম অনেকগুলো আছে না? এটাকে আমরা অক্সিজমও বলি বা এটিপি সিনথেসিসও বলি। অক্সিজমও বলি বা এটিপি সিনথেসিস বলেও কিন্তু এটাকে আমরা ডাকি, এটিপি সিনথেসিস। ওকে, তো এখানে আপাতত এটার নাম আমরা এটিপি সিনথেসিস হিসেবে যাকে জানি, আর আমরা বেশি আঁকাচ্ছি না, কয়েকটা আঁকাচ্ছি। তবে এই জিনিসটা কিন্তু, এটার পুরো ইনার মেমব্রেনে কিন্তু অনেকগুলো থাকবে, এই ভাঁজে, এই ভাঁজে সহ এই পুরো ইনার মেমব্রেনে অনেকগুলো থাকবে, ঠিক আছে? এই এটিপি সিনথেসিস, ওকে, এর অনেকগুলো থাকবে। তাহলে এই জিনিসটার নামও আমি একটু সিলেক্ট করে দিচ্ছি, এটিপি সিনথেসিস। এটিপি সিনথেসিস, এটার নাম হচ্ছে এটিপি সিনথেসিস। এটিপি সিনথেসিস, সে এটিপি তৈরি করতে হেল্প করে। এই গঠনটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো তো, এই যে এরকম একটা গঠন, এরকম একটা গঠন আমরা ইয়েতে পাইছি, একটু মনে করার চেষ্টা করো। আমরা যখন ইয়ে পড়ছি, ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন পড়ছিলাম, মনে আছে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন পড়ার সময় এটিপি তৈরি করার জন্য এরকম একটা খাম্বার মতো পিঙ্ক কালার দেখাইছিলাম, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ওখানে কিন্তু পড়াইছিলাম, মনে পড়ে? এরকম কিন্তু ছিল। তো এই এটিপি সিনথেসিসকে চলো আমরা একটু এই জায়গাটাকে, এখানে যেটুকু আঁকাইছি এই জায়গাটাকে একটু আমরা বড় করে দেখার চেষ্টা করি। সো এটাকে চলো আমরা একটু সরাই ফেলি, এই পুরো জায়গাটাকে একটু বড় করে দেখবো আমরা, এই পুরো জায়গাটাকে একটু বড় করে দেখবো। ওকে, এই জায়গাটাকে আমরা একটু বড় করে দেখার চেষ্টা করবো যে এই জায়গাটুকুর মধ্যে আসলে কি কি আছে। এই জায়গাটুকুর মধ্যে কতটুকু? এই যে এতটুকু। তাহলে এটাকে যদি আমরা জুম করি, এটাকে জুম করলে এই যে সাদা যে ভাঁজটা, এই যে ভাঁজের যে, ধরো এই যে এইটুকু অংশটুকু, এই যে ভাঁজের যে এই জায়গাটুকু, এই ভাঁজের জায়গাটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই যে এতটুকু জায়গা। তো ওইটাকে যদি আমরা জুম করি তাহলে একটু মোটা হবে ব্যাপারটা। এই এই যে এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু আঁকাচ্ছি আমি, ঠিক আছে? মাঝখানে যে মোটা যে স্পেসটা আছে সেই মোটা স্পেসটা, এবং এবং এই যে এই ভাঁজটা, ঠিক আছে? একদম ডিটেলস, একদম ডিটেলসে ঢোকার চেষ্টা করতেছি আমরা। এবং আমাদের যে এই ভাঁজটা যেটা ছিল, এই ভাঁজটা, এই ভাঁজের গায়ে, এই ভাঁজের গায়ে, বা ধরো এই যে এই মাছ বরাবর, ভাঁজের গায়েও থাকতে পারে, মাছ বরাবর থাকতে পারে, এই যে যেটা এই যে মাছ বরাবর, এই যে এই বরাবর ভাঁজের গায়েও থাকতে পারে, এখানেও থাকতে পারে। এইটা এইখানে আমরা এটিপি সিনথেসিস আঁকাই দিব, এখানে আমরা এটিপি সিনথেসিস আঁকাই দিব। তাহলে সেটাকে কেমন আঁকাবো? এই, এবং এটা মাথাটা মোটরের মতো, ঘূর্ণন মোটর বলে এটাকে, রোটেটরি মোটর। এখানে অনেকগুলো গোল গোল জিনিস থেকে, এটাকে রোটেটরি মোটর বলে। রোটেটরি মোটর, মোটরের মতো ঘুরে, এরকম বলা হয় এটাকে, রোটেটরি মোটর। ওকে, এবং এর একটা পাদদেশও থাকবে, এর একটা পাদদেশও থাকবে। পাদদেশ মানে বসার স্থান বলতে পারি আমরা এটাকে, পাদদেশ থাকবে, এটাকে বলা হয় পাদদেশ। এরকম থাকবে গঠনটা। এই সবিন্তক গোলাকার বস্তু বা এটিপি সিনথেসিসের গঠনটা আমরা এখানে দেখালাম, এটিপি সিনথেসিস বা সবিন্তক গোলাকার বস্তুর গঠনটা দেখালাম। এখন আমরা যদি আলাদাভাবে এর গঠনটা দেখি, আলাদাভাবে যদি এর গঠনটা দেখি, সেটাও দেখতে অনেক সুন্দর। এই হচ্ছে মস্তক, এই হচ্ছে মস্তক, এই মাথার জায়গাটা মস্তক। এরপরে
এটা হচ্ছে বৃন্ত বা বোটা, বৃন্ত বা বোটা। বৃন্ত বা বোটা, বৃন্ত বা বোটা এবং পাদদেশ, এটা হচ্ছে পাদদেশ। পাদদেশ বা ফ্লোর, পাদদেশ বা ফ্লোর বলতে পারি আমরা। এটা এটিপি সিনথেসিস দেখতে এরকম টাইপের হয়। ওকে, তাহলে আমি এখানে একটু উল্লেখ করে দিই কোনটা কি। এটা হচ্ছে পাদদেশ, পাদদেশ বা ফ্লোর, পাদদেশ বা ফ্লোর। তারপরে এটা হচ্ছে বৃন্ত বা বোটা, বৃন্ত বা বোটা এবং উপরের অংশটা হচ্ছে মস্তক। উপরের বরণটা হচ্ছে মস্তক। আমরা একটা এটিপি সিনথেসিসকে ভালো করে জানলাম। একটা জিনিস খেয়াল করলে তোমরা দেখছো, যেই মাইটোকন্ড্রিয়াকে আমরা প্রথম অধ্যায়ে পড়ে আসছি, যেই মাইটোকন্ড্রিয়াকে আমরা প্রথম অধ্যায়ে পড়ে আসছি, সেই মাইটোকন্ড্রিয়াকে এখনো আমাদের জানা লাগতেছে, সেই মাইটোকন্ড্রিয়ার গঠন আমাদের এখনো শেখা লাগতেছে। এটা আশ্চর্যের বিষয় না, মজার বিষয় না? এবং আরো একটা মজার বিষয় বলি, সেই যে ডিএনএ, মাইটোকন্ড্রিয়ার যে নিজস্ব ডিএনএ থাকে, মাইটোকন্ড্রিয়াল বৃত্তাকার ডিএনএ, মাইটোকন্ড্রিয়াল বৃত্তাকার ডিএনএ প্লাজমিডের মতো, সেটা কিন্তু এখানেও কাজে লাগবে। এই জিনিসটা এখানেও কাজে লাগবে, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। এটা আছে বলে এই ভিতরে যত কর্মকাণ্ড আছে খুব সুন্দরভাবে ঘটতে পারবে, আদারওয়াইজ ঘটবে না। দিস ইজ দ্য পাওয়ার অফ মাইটোকন্ড্রিয়া, তাই না? ওকে, তো মাইটোকন্ড্রিয়ার ভিতরে এত কিছু সেই ছোটবেলা থেকে পড়ে আসছি আমরা, এখনো আমাদের কাজে লাগতেছে, এখনো আমাদের কাজে লাগতেছে। এখন দেখো যত বিক্রিয়া আছে এখানে যা যা হবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, উই ক্যান সে বোথ ইচ আদার, দুটোই বলতে পারি। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমও বলতে পারি এটাকে আমরা, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনও বলতে পারি, কোনো সমস্যা নাই। আমরা এটাকে দুইটাই নামে রাখতে পারি, কারণ কারণ এখানে ইলেকট্রন ট্রান্সপোর্টের একটা চেইন তৈরি হবে, চেইন আকারে আসা যাওয়া করবে, যেটা কিনা আমরা ক্লোরোপ্লাস্টের মধ্যেও দেখছি হইতে। ক্লোরোপ্লাস্টের মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্টের একটা চেইন দেখতে পারছি, ওইটাকে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যেহেতু বলছি, তাহলে আমরা এটাকে ইলেকট্রন ট্রান্সপোর্টে কি বলতে পারি, চেইন কিন্তু চাইলে আমরা বলতে পারি, বললে কোনো ভুল হবে না। ওকে, বললে ভুল হবে না। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এইটা ঘটবে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন, এই যে ভিতরে যে মেমব্রেনটা, এই যে ইনার মেমব্রেন, এই যে ভিতরে যে মেমব্রেনটা যেটা ভাঁজ হইতে হেল্প করছে, ইনার মেমব্রেনে ঘটবে। এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা ইনার মেমব্রেনে ঘটবে। এটা তো ভাঁজ, এটা তো ভাঁজ, আর ভাঁজের বাইরেই কিন্তু ইনার মেমব্রেন আছে। এই হচ্ছে আউটার মেমব্রেন, এই হচ্ছে ক্রিস্টি নামক ভাঁজ, আর ভাঁজের সাথে এই বরাবর আছে ইনার মেমব্রেন। ইনার মেমব্রেনটাকে একটু সুন্দর করে তোমাদেরকে দেখাই, সেপারেট করে দেখা, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা। এই দেখো যে নীল কালার দিয়ে যেটা আঁকায় দিচ্ছি না, এটা হচ্ছে ইনার মেমব্রেন। নীল কালার দিয়ে যেটা আঁকায় দিচ্ছি, এটা ধরো ইনার মেমব্রেন, এবং ক্রিস্টি কিন্তু ভিতরের দিকে। নীল রঙ দিয়ে যেটা আমি সেপারেট করলাম, ব্লু কালার দিয়ে যেটা সেপারেট করলাম, এটা হচ্ছে ইনার মেমব্রেন। আর ভাঁজটা যেটা, এই ভাঁজটা তো হচ্ছে ক্রিস্টি, ভাঁজটা হচ্ছে ক্রিস্টি। হ্যাঁ, আচ্ছা, এখন এর ভিতরে ঘটনাগুলো ঘটবে, এটা আমরা ক্লিয়ার হলাম। এখন আমরা যে কাজটা করব, এই যে নীল যে ইনার মেমব্রেন আর এই যে আউটার মেমব্রেন, এটাকে আমরা আঁকাবো। তো যে কোনো মেমব্রেন আঁকানোর সময়, যে কোনো মেমব্রেন আঁকানোর সময় আমরা এরকম একটা গঠন আঁকাই, তোমাদের কি মনে আছে? কোষ ঝিল্লি থেকে শুরু করে এই বাচ্চাকালে শেখা জিনিস এখনো পর্যন্ত আমাদের কাজে লাগতেছে, এরকম একটা গঠন আঁকা, এটা আমি আজকে আগে থেকে আঁকায় রাখছি। কি ব্যাপার, ফোকাস হয় না কেন? স্পট ফোকাস অফ করা। পারফেক্ট। তো যেটা বলতেছিলাম, এইটা সেই আউটার মেমব্রেন, এটা সেই ইনার মেমব্রেন। দেখো কেউ বুঝতে পারো কিনা এই জিনিসটা, দেখো এই জিনিসটা বুঝো কিনা। এইটা সেই আউটার মেমব্রেন, এর এইটা সেই ইনার মেমব্রেন। এবং তোমরা যেই এটিপি সিনথেসিসের নাম জানছো, সেই এটিপি সিনথেসিসটা বেসিক্যালি যেটা, এটা তোমরা আঁকাইতে হবে, এটা পরীক্ষা আঁকাইতে হবে। এটা না আঁকাইলেও চলবে, উপরে আউটার মেমব্রেন না আঁকাইলেও চলবে, ইনার মেমব্রেন আঁকাইতে হবে, তোমাদের বইয়ের মধ্যে আছে। অন্তত এই যে এই পার্টটা আঁকাইতে হবে তোমাদের, এই পার্টটা তোমাদের অন্তত আঁকাইতে হবে। এটা 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 না আঁকাইলেও চলবে, এটা তোমাদের বোঝানোর জন্য আমি আঁকাইছি, আমি আঁকাইছি। অর্থাৎ অর্থাৎ এই
এই যে জায়গাটা, এটা এই যে বাইরেরটা এটা হচ্ছে আউটার মেমব্রেন দিয়ে দিছি। আর এই যে ভেতরে ভাঁজওয়ালা যেটা এটা হচ্ছে ইনার মেমব্রেন, একটু বাঁকা করে দিছে দেখো। ইনার মেমব্রেনটা একটু বাঁকা করে দেওয়া হয়েছে, একটু বাঁকায় দেওয়া হয়েছে। আউটার মেমব্রেনটা প্লেন আছে, ইনার মেমব্রেন একটু বাঁকা করে দেওয়া হয়েছে। মানে বোঝানো হয়েছে এইটা এভাবে বাঁকছে যে ক্রিস্টি তৈরি করতে হেল্প করছে। এবং তাইলে তোমাদের কাছে যদি জিজ্ঞেস করি, তোমাদের কাছে ধরো দুটো স্পেস দিলাম, একটা স্পেস হচ্ছে এ আর একটা স্পেস হচ্ছে বি। এ স্পেসটা কি, বি স্পেসটা কি, একটু তোমাদের বলতে হবে। এটা যদি তোমরা সবাই আনসার করতে পারো তাহলে বুঝবো যে এই চিত্রটা তোমরা বুঝতে পারছো। এ স্পেসটার বি স্পেসটা কাকে ইন্ডিকেট করে, এ জায়গাটার বি জায়গাটা কাকে ইন্ডিকেট করে, এইগুলা হচ্ছে মেমব্রেন। এটা হচ্ছে ইনার মেমব্রেন, মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন, মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন। এ স্পেসটা কাকে ইন্ডিকেট করে বলো, এ স্পেসটা কাকে ইন্ডিকেট করে? এ স্পেসটা ইন্ডিকেট করে ইন্টার মেমব্রেন এ ম্যাট্রিক্স। এ রে ছাগল পাগল রে, কাদের যে পড়াই আমি রে। এ নাকি ম্যাট্রিক্স, এ নাকি ম্যাট্রিক্স। এ বেড়া, এটা যদি ভেতরের মেমব্রেন হয়, এর যদি বাইরের মেমব্রেন হয়, তাহলে এর বাইরে হচ্ছে শেষ সাইটোপ্লাজম, এর ভেতরের দিকে এখানে আছে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরের অংশ। তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্স, বি হচ্ছে ম্যাট্রিক্স, বি হচ্ছে ম্যাট্রিক্স। হ্যাঁ বেড়া, এরকম ভুল করলে চলবে? বি হচ্ছে ম্যাট্রিক্স, আর এ হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস, এ হচ্ছে ইন্টার, বেসিক কমন সেন্স রে ভাই। চিত্র আঁকানোর জন্য টাইম দিচ্ছি কিন্তু আমি গল্প করে। এটা হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস, দুই মেমব্রেনের মধ্যবর্তী জায়গা। আর বিটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরের অংশ। এটা তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য বি যে ম্যাট্রিক্স এটা বোঝার জন্য আমি তোমাদের এখানে প্লাজমিড আঁকাই দিই, তাহলে ভালো করে বুঝতে পারবা। এই বিটা হচ্ছে ম্যাট্রিক্স, এই নাও প্লাজমিড আঁকাই দিছি। এই প্লাজমিড দেখে এখন বুঝে নাও বিটা হচ্ছে ম্যাট্রিক্স। এই প্লাজমিডটা আঁকাই দিছি, এই প্লাজমিড দেখে বুঝে নাও বিটা হচ্ছে ম্যাট্রিক্স। ওকে, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে ইন্টারমেমব্রেন স্পেস, মুছে দিলাম। মেমব্রেনাল স্পেস, দুটো মেমব্রেনের মধ্যবর্তী স্পেস। এখন আসুন আঁকাই নাও, এই ফাঁকে আঁকাই নাও, যে এটা আঁকাইলেই চলবে, এটা আঁকাইলেই চলবে। এখন দেখো এটিপি সিনথেসিসের নাম বলছিলাম না, এই যে সেই এটিপি সিনথেসিস। খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো, এই যে ইনার মেমব্রেন ক্রিস্টিকে ভাঁজ হয়ে ভেতর দিকে আছে মস্তক সমৃদ্ধ বোটাযুক্ত এটিপি সিনথেসিস। দেখো তো এখানেও সেটা আছে কিনা, এই যে বোটা, এই যে মস্তক, হয়েছে কিনা দেখো তো। যদিও মস্তকটা বোটার একটু বেশি ভিতরে ঢুকে গেছে, তাও সমস্যা নেই। এটাই হচ্ছে এটিপি সিনথেসিস, এটাই হচ্ছে কি এটিপি সিনথেসিস, এটিপি সিনথেসিস। দেখো চিনতে পারো কিনা, দেখো চিনতে পারো কিনা, এটা হচ্ছে এটিপি সিনথেসিস। একটা বড় একটা ছোট, ওটা এমনি বোঝানোর জন্য। উপরেরটা ছোট আঁকাইছি বলতে এটা ছোট তা না, উপরটা লাগবে না, উপরটা আমাদের লাগতেছে না, বাট আমার বোঝানোর জন্য আঁকাইছি, এই জন্য আমি এটাকে ছোট করে আঁকাইছি। নিচেরটা ইম্পর্টেন্ট, পরীক্ষার নিচেরটা আঁকাবা, পরীক্ষাকে আঁকানোর সময় তোমার নিচেরটা আঁকাবো, নিচেরটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে ভাই, আজকে এক্সাম হলে শুধু আপনার কথা মনে পড়ছে, বিশ্বাস করবেন না ভাই, আপনার চিত্র আঁকানো গুলা কতটা উপকার করছে, তাই নাকি? ঠিক আছে, একটু জানাই দিও ভাই মিশন গ্রুপে, যাতে অন্যরা একটু জানতে পারে। ঠিক আছে, এবং সেই দেখা যাতে অন্যরা একটু আমার কোর্সে ভর্তি হয়ে যায়। আচ্ছা, দেখো তাহলে এটা হচ্ছে সেই এটিপি সিনথেসিস। এখন আসো, এই পুরো কাজের মধ্যে, এই পুরো কাজটা করার জন্য আমার 4টা কমপ্লেক্স দরকার পড়বে। হিসাব মতে 5টা, বাট তোমাদের বইয়ের মধ্যে 4টা কমপ্লেক্স লাগবে। 4টা কি লাগবে? কমপ্লেক্স লাগবে। কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4। ভাই কমেন্ট পড়েন না, আমি কমেন্ট পড়ি না, তাও তুই দিনে একটু বেশি পড়তেছি। তো 4টা কমপ্লেক্স লাগবে, 4টা কমপ্লেক্স, কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4। তো 4টা কমপ্লেক্স লাগবে। কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4। তোমাদের বই অনুসারে 4টা কমপ্লেক্স লাগবে। কিন্তু একটা জিনিস জেনে রাখো, এটিপি সিনথেসিস যেটা আছে, এটিপি সিনথেসিস আধুনিক ধারণা অনুসারে এটাকেও কমপ্লেক্স 5 ধরা হয়। আধুনিক ধারণা অনুসারে এটাকে কমপ্লেক্স 5 ধরা হয়। বাট তোমার সেই কমপ্লেক্স 5 পড়তে যাও না, পরীক্ষা খাতায় আবার কমপ্লেক্স 5টা লিখে দিয়ে আসবা, তখন আবার ঝামেলা হয়ে যাবে। তো কমপ্লেক্স 4টা। কমপ্লেক্স মানে কি, এটাকে কমপ্লেক্স কেন বলতেছে? কমপ্লেক্স মানে হচ্ছে অনেকগুলো জটিল রাসায়নিক পদার্থ মিলে তৈরি হয়েছে এই জিনিসগুলা। অর্থাৎ
কমপ্লেক্স 1 এর ভিতরে অনেক রকমের রাসায়নিক পদার্থ আছে, প্রোটিন টোটিন দিয়ে অনেক কিছু তৈরি আছে। কমপ্লেক্স 2 এর মধ্যেও এরকম প্রোটিন টোটিন দিয়ে অনেক কিছু তৈরি আছে। কমপ্লেক্স 3 যেটা আছে, কমপ্লেক্স 3 যেটা, সেটার মধ্যেও আছে সাইটোক্রোম, এটাকে সাইটোক্রোম কমপ্লেক্সও বলে। এখানে অনেক রকমের সাইটোক্রোম আছে, এখানে অনেক রকমের সাইটোক্রোম আছে। কমপ্লেক্স 4 যেটা, এখানেও বেশ কয়েক রকমের রাসায়নিক পদার্থ আছে, এখানেও অনেক রকমের সাইটোক্রোম আছে এবং এটিপি সিনথেসিস, অর্থাৎ বেশ কয়েক রকমের। বেশ কয়েক রকম বললে আসলে কয় রকমের? টোটাল টোটাল হচ্ছে 7 রকমের, টোটাল হচ্ছে 7 রকমের। এই টোটাল জায়গাটার মধ্যে 7 প্রকারের প্রোটিন এবং বিভিন্ন রকমের উপাদান আছে, প্রোটিন সহ বিভিন্ন রকমের এনজাইম আছে। এই চারটার মধ্যে 7 রকমের আছে, এটা আমরা পরে দেখব। এই চারটার মধ্যে আছে 7 রকমের, এটা আমরা পরে দেখব কোটার মধ্যে কি আছে। আপাতত জানেন 4টা কমপ্লেক্স আছে। এখন এখন যদি আমি তোমাদের কমপ্লেক্সের নামগুলো বলে দিই, এখন যদি আমি তোমাদের কমপ্লেক্সের নামগুলো বলে দিই, তো তোমরা এখনই কাত হয়ে যাবা, এখনই বলবো গোমা গোমা এই কি জিনিস। সো আপাতত জেনে 4টা কমপ্লেক্স আছে। এর মধ্যে এটা হচ্ছে কমপ্লেক্স 1, অর্থাৎ কমপ্লেক্স 1টা আমি আগে থেকে আঁকায় রাখছি। এর মধ্যে এটা হচ্ছে কমপ্লেক্স 1, যেটাকে আমি ইচ্ছা করে আগে থেকে আঁকায় রাখছি অঙ্কনের সুবিধার জন্য, আসলেই অনেক কমপ্লেক্স। আচ্ছা, এবার আসো বাকি কমপ্লেক্স গুলাকে আমরা আঁকাই, বাকি কমপ্লেক্স গুলাকে আঁকাই। কমপ্লেক্স 2, এবার আসবে কমপ্লেক্স 2, ব্যাপারটা অনেক কমপ্লেক্স। হ্যাঁ, ব্যাপারটা অনেক কমপ্লেক্স। কমপ্লেক্স 2 যেটা আছে, এটা ভিতরের দিকে থাকবে এবং একটু গোলাকৃতির হবে। এটা ভেতরের দিকে থাকবে এবং এটা গোলাকৃতির হবে। কমপ্লেক্স 2টা ভেতরের দিকে থাকবে, দেখো কমপ্লেক্স 2টা কোথায় থাকবে? ভেতরের দিকে থাকবে এবং এটা গোলাকৃতির হবে। কমপ্লেক্স 2টা ভেতরের দিকে থাকবে এবং গোলাকৃতি থাকবে। এটা হচ্ছে কমপ্লেক্স 2। তো লিখে রাখো নিচে কমপ্লেক্স 2। কম 2 লিখলাম, কম 2 মানে কমপ্লেক্স 2 তোমাদের বোঝানোর জন্য। তো 2 নাম্বার কমপ্লেক্স হয়ে গেল। এবার আমাদের 3 নাম্বার কমপ্লেক্স আঁকাইতে হবে। 3 নাম্বার কমপ্লেক্সটা আমরা এই জায়গায় আঁকাবো। 3 নাম্বার কমপ্লেক্স এখানে একটু মুছে দিই, পেন্সিল দিয়ে আঁকাবো অবশ্যই, কারণ মুছামুছির ব্যাপার আছে, কিন্তু অনেক অনেক মুছামুছির ব্যাপার আছে। 4 নাম্বার এটা 3 নাম্বার কমপ্লেক্স। 3 নাম্বার কমপ্লেক্স কিন্তু এসপার ওসপার হয়ে যাচ্ছে। এই এসপার ওসপার হওয়াটা একটু খেয়াল করবা। মনে আছে 3 রকমের প্রোটিন হয়, পেরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন আর লিপিড সম্পৃক্ত প্রোটিন। তাহলে এই কমপ্লেক্সটা যে সকল প্রোটিন দিয়ে তৈরি, এগুলো ইন্টিগ্রাল টাইপের, এবং পুরোটা মিলে যে কমপ্লেক্সটা তৈরি করছে, পুরোটা মিলে জিনিসটা তৈরি করছে, এটা ইন্টিগ্রাল টাইপের। এটা ইন্টিগ্রাল টাইপের, অর্থাৎ এসপার ওসপার হয়ে যেতে পারে। এটা কি হতে পারে? এসপার ওসপার হতে পারে। তাহলে যে কমপ্লেক্স 3। এবং আমরা কেমি অসমোটিক প্রকল্প শিখতে যাচ্ছি। কেমি অসমোটিক প্রকল্প, অনেকে এই কেমি অসমোটিক মানে কি এটা বোঝো না। এটা হচ্ছে কমপ্লেক্স 3। আঁকাও, সবাই আঁকাও, পরীক্ষার খাতে এগুলোই আঁকাইতে হবে। কমপ্লেক্স 3, 2টাকে এভাবে না লিখে এইভাবে লিখবো আমরা, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 3, 3 নাম্বার কমপ্লেক্স। এবং সবশেষে থাকবে 4 নাম্বার কমপ্লেক্স, কমপ্লেক্স 4। কমপ্লেক্স 4টাকে আরো সুন্দর করে আঁকাইতে হবে। কমপ্লেক্স 4, এটা হচ্ছে কমপ্লেক্স 4, 4 নাম্বার কমপ্লেক্স, কমপ্লেক্স 4। কমপ্লেক্স 4, 4 নাম্বার কমপ্লেক্স, কমপ্লেক্স 4। এটা তো এটিপি সিনথেসিস আমরা আগে পেয়ে গেছি। তো 4টা কমপ্লেক্স আঁকালাম। 4টা কমপ্লেক্স কিন্তু 4 রকমের উপাদান দিয়ে তৈরি, বিভিন্ন রকমের জিনিস, দাঁতের মতো আছে, ঠিক আছে? ওকে, এবার আমরা দেখব যে এদের মধ্যে কি ঘটনা ঘটতেছে, এর মধ্যে কি ঘটনা ঘটতেছে এটা আমাদের এখন দেখতে হবে। খেয়াল করো,
কমপ্লেক্স 1 এটা ইনার মেমব্রেন, এটা আউটার মেমব্রেন, এটা ইন্টার মেমব্রেন স্পেস, এটা ম্যাট্রিক্স, সবগুলো জিনিস আমাদের লাগবে। কমপ্লেক্স 1টা উভয় দিকে আছে, বাট কমপ্লেক্স 2টা কিন্তু ম্যাট্রিক্সের কাছাকাছি আছে, এই যে এই জায়গাটায় ম্যাট্রিক্সের কাছাকাছি আছে। সো কমপ্লেক্স 1 চাইলে কোনো কিছুকে বের করতে পারবে, কিন্তু কমপ্লেক্স 2 চাইলে কি কাউকে বের করতে পারবে বলো? কমপ্লেক্স 2 এর পক্ষে কি কোনো কিছুকে বের করা সম্ভব? কাউকে বের করে দেওয়া সম্ভব? কমপ্লেক্স 2 এর পক্ষে কাউকে বের করে দেওয়া সম্ভব না, এই ক্ষমতাটা তার মধ্যে নাই, এই ক্ষমতা তার মধ্যে নাই। ব্যাপারটা যেটা হবে খেয়াল করো, কমপ্লেক্স 2টাকে আমি একটু অন্যদিকে লিখি। কমপ্লেক্স 2টাকে আমরা একটা কাজ করি, এভাবে লিখি, এভাবে লিখি, তাহলে ভালো হবে বেশি। কমপ্লেক্স 2 তো তার পক্ষে বের করে দেওয়া সম্ভব না। এখন দেখো আমাদের মেইন উদ্দেশ্য কি ছিল? আমাদের মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে NADH2 কে, NADH2 যেটা আছে সেটাকে ATP বানানো। তো দেখো কমপ্লেক্স 1 থেকে কার্যক্রম শুরু হবে, কার্যক্রম কমপ্লেক্স 1 থেকে শুরু হবে। তাহলে আমার এই আছে NADH+, H+, NADH+, সে কমপ্লেক্স 1 এর মধ্যে যখন যাবে এবং যখন বের হবে, বের হওয়ার পরে সে NAD প্লাসে পরিণত হবে। সে কমপ্লেক্স 1 এ যে NAD প্লাসে পরিণত হবে। সে কিসে পরিণত হবে? NAD প্লাসে পরিণত হবে। সে যদি NAD প্লাসে পরিণত হয়েছে, তাহলে সে কি কি ছাড়ছে? সে কি কি ছাড়ছে খেয়াল করো। সে ছিল কি আগে? সে ছিল আগে NAD, সে ছিল আগে NADH2। NADH2 কে আমরা সুন্দরভাবে কি লিখছি? NADH+H+, এটা হচ্ছে রিয়েল। তো সেইখান থেকে সে পরিণত হয়েছে NAD প্লাসে পরিণত হয়েছে। NAD প্লাসে কখন পরিণত হবে? তাহলে প্রথমত দেখতে পাচ্ছি সে কি ছেড়ে দিছে, সে কি ছাড়ছে? সে দুইটা হাইড্রোজেনকে আরামসে ছেড়ে দিছে, দুইটা হাইড্রোজেনকে সে আরামসে ছেড়ে দিছে, এবং দুইটা হাইড্রোজেন আয়নকে সে ছাড়ছে। কারণ NAD এর মধ্যে কোনো হাইড্রোজেন নাই, তাহলে সে দুইটা হাইড্রোজেনকে ছাড়ছে, সে দুইটা হাইড্রোজেনকে ছাড়ছে নিঃসন্দেহে। আচ্ছা, এই কথাগুলো আমরা এইখানে না লিখে আমরা এইখানেই লিখি, মাঝখানেই লিখি। আবার খেয়াল করো, আমাদের প্রথমে ছিল NADH+, সে কিসে পরিণত হয়েছে? সে NAD প্লাসে পরিণত হয়েছে, NAD প্লাসে পরিণত হয়েছে। তাহলে সে কোন জিনিসগুলোকে ছাড়ছে? সে তার কাছ থেকে দুইটা H+ কে ছাড়ছে, দুইটা H+ কে ছাড়ছে, এটা নিঃসন্দেহে বুঝতে পারতেছি আমরা, কারণ এখানে দুইটা H+ নাই। যদি আমরা ফটোলাইসিসও পড়ার পরে থাকি তাহলে আমরা বুঝতে পারবো ব্যাপারটা। এবং পাশাপাশি খেয়াল করে দেখো, দুটো H+ ছাড়ার সাথে সাথে সে দুটো ইলেকট্রন ত্যাগ করছে। সে কি করছে? দুটা ইলেকট্রন ত্যাগ করছে, সে দুটা ইলেকট্রনে কিন্তু তার কাছ থেকে ত্যাগ করছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, দুটো ইলেকট্রন সে ত্যাগ করছে, ফাইন। তাহলে এই যে ইলেকট্রনটাকে সে ছাড়ছে, এই যে সে ইলেকট্রনটাকে ছাড়ছে, সেই ইলেকট্রনটা কি বলবে? ইলেকট্রনটা বলবে থাকবো না বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মনে যুগান্তরের ঘূর্ণি পাকে। এই দুটো ইলেকট্রন, এই সেই দুটো ইলেকট্রন, এই সেই দুটো ইলেকট্রন, দুটো ইলেকট্রন এখন খালি ঘোরাঘুরি করবে। ঘোরাঘুরি করে সে কমপ্লেক্স 2 তে যাবে না, সে কমপ্লেক্স 2 তে যাবে না, সে আরো একটা আরো একটা আরো একটা কমপ্লেক্স, যার নাম হচ্ছে ইউবিকুইনন। এর নাম হচ্ছে ইউবিকুইনন, নাম হচ্ছে ইউবিকুইনন, নামটা জেনে রাখো, ইউবিকুইনন, ইউবিকুইনন, ইউবিকুইননের কাছে যাবে, ইউবিকুইনন। এর নাম হচ্ছে ইউবিকুইনন। কার কাছে যাবে সে? ইউবিকুইননের কাছে যাবে। ইলেকট্রনটা কার কাছে যাবে? ইউবিকুইননের কাছে যাবে। ঠিক আছে, তাহলে ইলেকট্রনটা, এই দুটো ইলেকট্রন ইউবিকুইননের কাছে গেল। কার কাছে গেল? ইউবিকুইননের কাছে গেল। মনে রাখো, কার কাছে গেল? ইউবিকুইননের কাছে গেল। ফাইন। এখন দেখো, এই যে H+ গুলা, এই H+ গুলা ভিতরে জমা হচ্ছে, এই যে H+ গুলা ভিতরে জমা হচ্ছে, অনেকগুলো H+ আকারে ভিতরে জমা হচ্ছে, H+ জমা হচ্ছে, H+ জমা হচ্ছে। এই H+ গুলা কি করবে? এই যে H+ যেগুলো জমা হচ্ছে, এই H+ গুলা কি করবে? এই H+ গুলা একবার বোঝো, পরে আমি আবার একবারে বলবো। এই H+ গুলো যেহেতু এটা এসপার হইতে পারছে, যেহেতু এটা এসপার হইতে পারে, এইভাবে খুব সুন্দর করে ইন্টার মেমব্রেন স্পেসেজে জমা হবে। H+ গুলো ইন্টার মেমব্রেন স্পেসেজে খুব সুন্দর করে জমা হবে। H+ গুলো ইন্টার মেমব্রেন স্পেসেজে জমা হবে, এখান থেকে বের হয়ে উপরে যে H+ জমা হবে। ঠিক আছে, অনেকগুলো H+ জমা হবে, অনেকগুলো H+ জমা হবে, অনেকগুলো H+ জমা হবে। দেখো কতগুলো কাজ করলো,
প্রথমে এনএডিএইচ এইচ প্লাস কে ভাঙলো, ইলেকট্রনকে ইউবি কুননের কাছে পাঠাইলো এবং সে হাইড্রোজেন আয়নকে বের করে দিল। এই হচ্ছে সামারি। এখানে এনজাইমের কথা উল্লেখ করা দরকার নেই। এখন আসো কমপ্লেক্স 2। কমপ্লেক্স 2 এর কাছ থেকে কে ভাঙবে? কমপ্লেক্স 2 এর কাছ থেকে ভাঙবে FADH প্লাস, যেটা দরকার না আমার এখানে, H প্লাস, FADH প্লাস H প্লাস যে আছে সে কমপ্লেক্স 2 এর কাছ থেকে ভাঙবে। লেখাটা এখানে না লিখে এখানে লিখি, FADH প্লাস H প্লাস সে কমপ্লেক্স 2 এর কাছ থেকে ভাঙবে, ভেঙে FAD প্লাসে পরিণত হবে। তাহলে এর ফলে কি হবে? অনেক H প্লাস জমবে, অনেক H প্লাস জমবে, অনেক H প্লাস জমবে, ভাঙলো। কিন্তু কথা হচ্ছে এই H প্লাস গুলো কি এখান থেকে বের হইতে পারবে? কমপ্লেক্স 2 দিয়ে কি বাইরে বের হইতে পারবে? বলো, কমপ্লেক্স 2 দিয়ে কি এটা কি বাইরে বের হতে পারবে? ইয়েস অর নো, দেখি কে বুঝছো। এবং অলসো এখান থেকে কিন্তু দুটো ইলেকট্রনও কিন্তু আমি পাচ্ছি, এখান থেকে কিন্তু আমি কি পাচ্ছি? ইলেকট্রনও কিন্তু পাচ্ছি। এই ইলেকট্রনটাকে খুব সুন্দর করে ইউবি কুননের কাছে পাঠিয়ে দিবে, ইউবি কুননের কাছে পাঠিয়ে দিবে। খেয়াল করো, এফএডি ভাঙলো, এফএডি ভেঙে H প্লাস H প্লাস H প্লাস দিল এবং ইলেকট্রন যেগুলো সে ছাড়লো তার মাঝখান থেকে সেম প্রক্রিয়া ইলেকট্রন ছাড়ছে যেটা আগে প্রক্রিয়া ছাড়ছে, সেটা সে ইউবি কুননের কাছে পাঠিয়ে দিল। নিজের কাছে রাখলো না, কার কাছে পাঠিয়ে দিল? ইউবি কুননের কাছে পাঠিয়ে দিল, ইউকিউ, ইউকিউ বা ইউবি কুননের কাছে পাঠিয়ে দিল, ইউবি কুননের কাছে পাঠিয়ে দিল। এমন জিনিস খেয়াল করো, ইউবি কুনন অলরেডি এই কমপ্লেক্স 1 এর কাছ থেকে ইলেকট্রন নিছে, কমপ্লেক্স 2 এর কাছ থেকে ইলেকট্রন নিছে, কিন্তু এইখান থেকে কিন্তু H প্লাস বের হতে পারলো না। কারণ আমরা দেখি কমপ্লেক্স 2 যেটা, কমপ্লেক্স 2টা কিন্তু ইনার মেমব্রেনের ভেতরের দিকে আছে, সে কিন্তু বাইরে বের হতে পারে নাই, কিন্তু এখান থেকে কোনো H প্লাস বের হতে পারবে না। ক্লিয়ার কথা? এখান থেকে কোনো H প্লাস বের হইতে পারবে না, কোনো H প্লাস বের হইতে পারবে না। কিন্তু ভাইয়া আমরা দেখতে পাচ্ছি কমপ্লেক্স নাম্বার 3, কমপ্লেক্স নাম্বার 3 যেটা আছে তার পক্ষে সম্ভব। এই যে H প্লাস গুলা, এই যে H প্লাস যেগুলো আছে, এই যে H প্লাস গুলো আছে, এই H প্লাস গুলা এমন ভাবেই থাকবে যাতে তারা কমপ্লেক্স 2 এর মাধ্যমে, যাতে তারা কমপ্লেক্স 2 এর মাধ্যমে কি হইতে পারে? বের হইতে পারে। তাহলে এরা এখন কমপ্লেক্স 2 এর মাধ্যমে বাইরে যাওয়ার কাজটা করবে। কমপ্লেক্স 3 এর মাধ্যমে বাইরে যাওয়ার সেই মহৎ কাজটা তারা করতে পারবে। তাহলে এইখানেও এক ঝাঁক H প্লাস জমা হবে, এক ঝাঁক H প্লাস জমা হচ্ছে। এবং কোথায় জমা হচ্ছে? কোথায় জমা হচ্ছে? দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, মাইটোকন্ড্রিয়া পড়ানোর সময় আমি বলছিলাম কিনা জানি না, বলার তো কথা, সেটা হচ্ছে, সে কথাটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন যেটা আছে এটা আয়নের জন্য যতটা না পারমেয়েবল বা ভেদনযোগ্য, আউটার মেমব্রেন কিন্তু অতটা ভেদনযোগ্য না। দেখো এই যে H প্লাস গুলা, এই H প্লাস গুলা ইনার মেমব্রেন হয়ে বের হইতে পারতেছে, আউটার মেমব্রেন এদেরকে বের হওয়ার পারমিট দিবে না। এই জন্য একটু ঘন করে আঁকাইছি। একজন বলছিল ছোট করে কেন আঁকাইছি? বেসিক্যালি ছোট না, একটু ঘন করে আঁকাইছি। আউটার মেমব্রেন হয়ে কখনো H প্লাস গুলো বের হতে পারবে না। তাহলে H প্লাস গুলো কি যদি আউটার মেমব্রেন হয়ে বের হয়ে যাইতো, H প্লাস গুলো যদি আউটার মেমব্রেন হয়ে যদি বের হয়ে যেত, তাহলে এটা কি আর মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকতো? কোন আউটার মেমব্রেন ক্রস করা মানে কোথায় চলে যাওয়া? বলো তো, বলো। আউটার মেমব্রেন ক্রস করা মানে কোথায় চলে যাওয়া? টাটা বাই বাই, পুরো মাইটোকন্ড্রিয়া ছেড়ে নিরুদ্দেশ হয়ে যাওয়া, মাইটোকন্ড্রিয়া ছেড়ে বের হয়ে যাবে আউটার মেমব্রেন থেকে যদি সে বের হয়ে যায়। সুতরাং তার পক্ষে আউটার মেমব্রেন ক্রস করা সম্ভব না, ইনার মেমব্রেন সে ক্রস করতে পারতেছে নিঃসন্দেহে। আচ্ছা, এবারে আসবো 4 নম্বরে যে আছে কমপ্লেক্স 4। কমপ্লেক্স 4 এর এখানে কি ঘটবে দেখো। কমপ্লেক্স 4 এর এখানে যাওয়ার আগে এখন দেখো এই যে ইলেকট্রন গুলো, ওহো বলি, যেটা বলতে ভুলে গেছিলাম, ইউবি কুননের কাছে তো অনেক ইলেকট্রন আছে তাই না? ইউবি কুননের কাছে তো অনেক ইলেকট্রন আছে। এই ইলেকট্রন গুলাকে এখন সাইটোক্রোম বলতেছে, কমপ্লেক্স 3 এর কাছে পাঠাইছে, এটা তো বলতে ভুলেই গেছিলাম। ইলেকট্রন গুলোকে এখানে ট্রান্সফার করে দিবে, ইলেকট্রন গুলোকে এখানে ট্রান্সফার করে দিবে। আচ্ছা, এই 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 কালারটা না কোনোভাবে ফুটাইতে পারতেছি না, কি কালার ব্যবহার করি? কোনোভাবে না ফুটতেছে না এই কালারটা, ইলেকট্রনের পাঠানোর এই কালারটা কোনোভাবেই ফুটতেছে না। আচ্ছা, কোথায় পাঠাই দিল? কমপ্লেক্স 3 তে পাঠাইলো। এখন দেখো কমপ্লেক্স 3 থেকে কমপ্লেক্স 4 এ তো আমাকে ইলেকট্রন পাঠাইতে হবে। আমার তো মেইন কথা হচ্ছে ইলেকট্রন, মেইন কথা তো হচ্ছে আমার ইলেকট্রন, মেইন যে জিনিসটাকে আদান প্রদান করতে হবে সেটা তো হচ্ছে ইলেকট্রন। এই জন্য এইখানে একটা সাইটোক্রোম থাকবে, সাইটোক্রোমের কথা তোমাদের মনেই আছে। এখানে আরেকটা সাইটোক্রোম থাকবে, যেখানে ইউবি কুনন ছিল এখানে থাকবে সাইটোক্রোম, সাইটোক্রোম সি থাকবে, সাইটোক্রোম সি থাকবে।
এবং ইলেকট্রন গুলাকে এর কাছে পাঠানো হবে, ইলেকট্রন গুলাকে এইখান থেকে এর কাছে পাঠানো হবে, এর কাছে ইলেকট্রন গুলাকে পাঠানো হবে। ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস বলে রাখা ভালো, সাইটোক্রোম সিটা আমি একটু ভুল করছি, আমি ঠিক করে দাঁড়াও, একটু ভুল হয়েছে আমার। এই সাইটোক্রোম সিটাকে এখানে আগানো যাবে না, সাইটোক্রোম সিটাকে আগাইতে হবে উপরে, বাইরের দিকে আগাইতে হবে, উপরে আগাইতে হবে, বাইরের দিকে লাগানো অবস্থায়। একটু ভুল হয়েছিল, ঠিক করো। সাইটোক্রোম সি তো ইলেকট্রন গুলাকে এর কাছে পাঠাবে, এ আবার এটাকে সাইটোক্রোম কমপ্লেক্স 4 এর কাছে পাঠাবে। তাহলে খেয়াল করে দেখো, ইলেকট্রন কমপ্লেক্স 1 থেকে ইউবিকুইননের কাছে গেছে, কমপ্লেক্স 2 থেকে ইউবিকুইননের কাছে গেছে, ইউবিকুইনন থেকে কমপ্লেক্স 3 তে গেছে। তাহলে ইউবিকুইনন হচ্ছে কানেক্টর, কমপ্লেক্স 3 এর সাথে কমপ্লেক্স 1 আর 2 এর কানেক্টর হচ্ছে ইউবিকুইনন। ইউবিকুইনন 1 আর 2 থেকে ইলেকট্রন নিয়ে কমপ্লেক্স 3 এর কাছে দিছে, কমপ্লেক্স 3 থেকে ইলেকট্রনটা সাইটোক্রোম সি এর কাছে গেছে, যে সেটাকে পরে কমপ্লেক্স 4 এর কাছে পাঠাইছে। কমপ্লেক্স 4 ইলেকট্রন পাওয়ার পরে সে কি করবে, তা সেও ভিতরে থাকা বেশ কিছু হাইড্রোজেন প্লাস আয়নকে বাইরে ট্রান্সফার করবে। এর ভিতরে হাইড্রোজেন প্লাস আয়ন তো অনেক তৈরি হচ্ছে, তাই না? এগুলো যেহেতু ভাঙতেছে ভিতরে অনেক এইচ প্লাস তৈরি হচ্ছে, সেও কি করবে, এইচ প্লাস কে বাইরে ট্রান্সফার করবে, এই কাজটাও সে করবে, এইচ প্লাস কে সেও বাইরে ট্রান্সফার করবে, সেও এইচ প্লাস কে বাইরে ট্রান্সফার করলো, এইচ প্লাস কে সেও বাইরে ট্রান্সফার করলো। সেও এস প্লাস হয়ে গেছে। এফএডিএইচটি এনএডিএইচ2 ভাঙুক না ভাঙুক, এরা চাইলেই বাইরে কাউকে ট্রান্সফার করতে পারে। এবং ইলেকট্রন কিন্তু যাচ্ছে এভাবে, দুইটা করে ইলেকট্রন কিন্তু এই যে এখান থেকে একটা, এখান থেকে এভাবে দুটো ইলেকট্রন কিন্তু যাচ্ছে, দূরে করে ইলেকট্রন কিন্তু যাচ্ছে, যেভাবে যাওয়া সেভাবে কিন্তু যাচ্ছে। যেতে যেতে এবার ইলেকট্রনটা কি করবে, ইলেকট্রনটা বললো তো অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার বাইরে আসবে। অনেক ঘোরাঘুরি হয়েছে দুটো ইলেকট্রনের, এবার বাইরে আসি। দুটো ইলেকট্রন অনেকবার ঘুরছে, দেখো একটা ইলেকট্রন এখান থেকে, একটা ইলেকট্রন এখান থেকে, এভাবে কিন্তু গেছে, এর কাছ থেকে একটা ইলেকট্রন, এর কাছ থেকে একটা ইলেকট্রন, এভাবে করে কিন্তু গেছে। দুটো ইলেকট্রন বাইরে আসছে, বাইরে এসে সে ভিতরে কাকে পাইছে, পানিকে পাইছে। ভিতরে কাকে পাইছে, পানিকে না, অক্সিজেনকে পাইছে। এই সেই অক্সিজেন যাকে আমার দরকার ছিল। শ্বসনে কি বলা হয়, অক্সিজেনের বিক্রিয়া না, অক্সিজেন দিয়ে বিক্রিয়া তো শ্বসন, অক্সিজেন দ্বারা জারণ। আমরা গ্লাইকোলাইসিসে অক্সিজেনের কোনো ব্যবহার পাই নাই, আমরা অ্যাসিটাইল কোয়ের সময় অক্সিজেনের কোনো ব্যবহার পাই নাই, আমরা ক্র্যাবস চক্রে অক্সিজেনের কোনো ব্যবহার পাই না, অক্সিজেনের ব্যবহার এতক্ষণ পরে এসে পাইতেছি। এই যে ভিতরের দিকে অক্সিজেনের ব্যবহার পাচ্ছি, এর আগে অক্সিজেনের কোনো ব্যবহারই হয়নি, কোনো কাজই হয়নি অক্সিজেনের, এতক্ষণ এই অক্সিজেন আসছে, এর আগে অক্সিজেন ছিলই না। এই অক্সিজেনের কাছে ইলেকট্রনটা দিয়ে দিবে। তাইলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ইলেকট্রনের সর্বশেষ গ্রহীতাকে, যদি প্রশ্নটা আসে, ইলেকট্রন এরপর আর কোথাও যাবে না, তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ইলেকট্রনের সর্বশেষ গ্রহীতাকে বলো, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ইলেকট্রনের সর্বশেষ গ্রহীতাকে, ইলেকট্রনের সর্বশেষ গ্রহীতা হচ্ছে এই অক্সিজেন। এটা কিন্তু পরীক্ষা এমসিকিউতে আসে, পরীক্ষা কিন্তু এমসিকিউতে আসে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে ইলেকট্রনের সবথেকে সর্বশেষ গ্রাহক কে, অক্সিজেন। অক্সিজেন সর্বশেষ গ্রাহক, তাহলে সেই ইলেকট্রনটা গ্রহণ করতেছে, বিজারিত হচ্ছে, আচ্ছা হোক, কোনো সমস্যা নাই। হয়ে এইখানে যে H+ আছে না, কিছু H+ তো এখানে আছে, কিছু H+ তো এখানে আছে, তাই না? সে H+ এর হেল্প নিবে, সে এই H+ এর হেল্প নিবে, সে দুইটা H+ এর হেল্প নিবে, দুইটা H+ এর হেল্প নিবে, দুইটা H+ এর হেল্প নিয়ে সে অক্সিজেন নিবে, অক্সিজেন নিয়ে এই ইলেকট্রনকে নিবে, ইলেকট্রনকে নিয়ে সে খুব সুন্দর করে এখানে যে উপাদানটা তৈরি করবে, সেই উপাদানটা আর কেউ না, রাসেল ভাই, সেই উপাদানটা হচ্ছে পানি। সেই উপাদানটা কে ভাই, উপাদানটা হচ্ছে ভাই পানি, সেই উপাদানটা হচ্ছে পানি। তো এই জিনিসটা দেখার জন্য রাসেল ভাই প্রস্তুত ছিল না, কিন্তু হয়ে গেছে, কিছু করার নাই। তাহলে ইলেকট্রনটাকে সর্বশেষ গ্রহণ করলো অক্সিজেন, এবং সে দুটো H+ এর সমন্বয়ে কি তৈরি করলো, পানি তৈরি করলো। এখানে এখানে 2 অণু পানি তৈরি হবে, এখানে 2 অণু পানি তৈরি হবে, কারণ যেহেতু অক্সিজেন দুইটা আছে, এর করে পানি তৈরি হবে। বাট একটা পানি আমরা দেখাই, নরমালি দুইটা পানি তৈরি হবে, কারণ যেহেতু অক্সিজেন দুইটা অক্সিজেনে 2 অণু পানি তৈরি হতে পারে, বাট আমি একটাই দেখাইলাম, বেসিক ভাবে একটাই দেখালাম। তাহলে অক্সিজেনের সর্বশেষ গ্রহীতা কিন্তু ইলেকট্রনের সর্বশেষ গ্রহীতা কিন্তু অক্সিজেন। আচ্ছা এই কাহিনী না বুঝলাম, হইলো। এখন এইখানে যে এত H+ জমে গেছে, এত H+ যে এখানে জমে গেছে, দেখো ভেতরে H+ কয়টা, বাইরে H+ কয়টা, ভিতরে H+ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, তাহলে এখানে ধরো 25টা H+, এখানে ধরো 25টা H+ আউটার মেমব্রেনে, ইন্টার মেমব্রেন স্পেসে, আর স্টোমার ভিতরে H+ হচ্ছে 10টা। তাহলে এখানে কি একটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হলো না, দেখো তো।
এখানে একটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট কি ভাইয়া? ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট হচ্ছে আয়নের নতিমাত্রা, অর্থাৎ একটা তারতম্য হয়। ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট এই কথাটাকে আমি আগে ব্যবহার করছি না? আগে ব্যবহার করছি না এই কথাটা, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, ঠিক আছে? বৈষম্য, ভেরি গুড। ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট মানে একটা বৈষম্য তৈরি হয়, ভেতরে এবং বাইরে একটা বৈষম্য তৈরি হয়েছে। এই বৈষম্যটা হয়েছে কেমিক্যালের একটা বৈষম্য তৈরি হয়েছে। বৈষম্য তৈরি হয় কেমন? এখন বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে, বেশি ঘনত্ব থেকে এখন কম ঘনত্বের দিকে যাবে, এবং মাঝখানে একটা মেমব্রেন আছে, এই সেমি পারমিয়েবল মেমব্রেন আছে, অর্ধবৃত্ত ঝিল্লি। তাহলে মাঝখানে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন আছে, এবং এখানে আয়নের আদান প্রদান বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে। তাহলে ঘটনাটাকে আমরা অসমোসিস বলতে পারি না? এটাকে কি আমরা অভিশমন বলতে পারি না? মাঝখানে একটা অর্ধবদ্ধ পর্দা আছে, দুই দিকে আয়ন আছে, আয়ন এখন বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে, অর্ধবদ্ধের উপস্থিতি। তো এটাকে কি আমি একটা অভিশ্রবণ বলতে পারি বা অসমোসিস বলতে পারি? বলতে পারি কিনা? এটাকে আমরা অসমোসিস বলতে পারি। এবং এখানে কেমিক্যাল আদান প্রদান হবে। এই কারণে এই প্রক্রিয়াটাকে আমরা এখন কেমি অসমোসিস প্রক্রিয়া বলবো। এটাই হচ্ছে কেমি অসমোটিক প্রকল্প। কেমি অসমোটিক প্রসেস বলবো এটাকে আমরা। কেমি অসমোটিক প্রসেস বলা হয় এটাকে, এই জন্যই কেমি অসমোটিক প্রসেস। কেন এটাকে কেমি অসমোটিক প্রসেস বলতেছে? এই যে এইচ প্লাস গুলা, এই এইচ প্লাস গুলাই বলবে থাকবো না, বদ্ধ করে যাবো আবার ভিতরে, সে আবার ভিতরে যাবে, সে ভিতরে চলে যাবে। মনে আছে আগেরবার? কি মনে আছে? এটিপি সিনথেসিস কি করতো? এইচ প্লাস কে বাইরে পাঠাইতো, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে বা ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে বাইরে পাঠাইতো, এবং এটিপি তৈরি হইতো। একটু মনে করার চেষ্টা করো, এটিপি সিনথেসিস দিয়ে কিন্তু বের হইতো, বের হয়ে এটিপি তৈরি করতো। মনে আছে? পড়াইছি কিন্তু এটা আমরা কিন্তু এর আগে পড়ছি, এখানে পড়ি নাই, সালোক সংশ্লেষণে পড়ছি, সালোক সংশ্লেষণের একটা সাইট ওপেন করি, তাহলে বুঝতে পারবা। রোল ব্রাউজার, টিস্যু সিলিন্ডাস ডাইজেশন উদ্ভিদ সাহিত্য এক, দেখলে মনে পড়বে তোমাদের। এই যে এর কথা মনে আছে? এর কথা মনে? এই যে এটিপি সিনথেসিস, এই দেখো এইচ প্লাস গুলো কিন্তু ঢুকাইতাম, তাই না? এইচ প্লাস গুলো বাইরে বের হইতো, এখন ভিতরে ঢুকতেছে। আগে থাইলাকয়েড প্রকোষ্ঠ থেকে ম্যাট্রিক্সে চলে যেত, এবারে কিন্তু ম্যাট্রিক্সেই যাচ্ছে। খেয়াল করে দেখো, আগে থাইলাকয়েড প্রকোষ্ঠের ভিতর থেকে ম্যাট্রিক্সে যেত, এবারে কিন্তু ম্যাট্রিক্সেই ঢুকতেছে, কিন্তু দিন শেষে বাইরে থেকে কিন্তু ম্যাট্রিক্সের ভিতরে ঢুকতেছে, বা স্ট্রোমাতে যেটা বলতে আর কি। তো এটা ছিল তো স্ট্রোমা, এখন হচ্ছে এটা হচ্ছে ম্যাট্রিক্স, এটা ভিতর দিকে আগাইছি আমি। তো এই দেখো বের হয়ে যেত, এইচ প্লাস গুলো এই চ্যানেলের মাধ্যমে বের হতো, এরা বের করতো, এরা এইচ প্লাস দিত, এরা এইচ প্লাস দিত, এখান থেকে বের হয়ে যেত। বের হয়ে সে আবার এটিপি তৈরি করতো, মনে আছে? বের হয়ে কিন্তু সে এটিপি তৈরি করতো, এটাকে এটিপি সিনথেসিস বলে। এই যে বের হচ্ছে, এই বের হওয়ার ফলে কি একটা একটা আয়নের একটা এক্সচেঞ্জ হচ্ছে, আয়নের একটা চলন হচ্ছে, আয়নের এক্সচেঞ্জ বা আয়নের একটা চলাচল সৃষ্টি হচ্ছে এখানে এই পদ্ধতির মাধ্যমে। আয়ন এক্সচেঞ্জ বা আয়নের একটা চলাচল সৃষ্টি হচ্ছে। তো এই চলাচল সৃষ্টি হওয়ার কারণে এইখানে ফসফোরাইলেশন ঘটবে। এই আয়নের চলাচলের মাধ্যমে এখানে ফসফোরাইলেশন ঘটবে। ফসফোরাইলেশন ঘটার ফলে কি হবে? ফসফোরাইলেশন ঘটার ফলে এখানে এডিপির সাথে একটা ফসফেট যুক্ত হতে পারবে, এডিপির সাথে একটা ফসফেট যুক্ত হতে পারবে, এবং এর ফলে একটা এটিপি তৈরি হবে, এবং এইচ প্লাস আয়নগুলো কিন্তু এইভাবে আবার ভিতরে চলে আসবে, এইচ প্লাস আয়নগুলো কিন্তু এইভাবে আবার ভিতরে চলে আসবে। কিন্তু মাঝখানে কি ঘটলো? মাঝখানে একটা এটিপি তৈরি হয়ে গেল, এই হচ্ছে মেন কথা। তাহলে এভাবে একটা এটিপি তৈরি হতে পারছে। এখন খেয়াল করো, শেষ কিন্তু শেষ, আমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কিন্তু শেষ, কাহিনী কিন্তু খতম। ইলেকট্রন অক্সিজেন নিয়ে নিছে, পানি বানায় ফেলছে, এই পানি কিন্তু আমরা শ্বসন প্রক্রিয়ায় পাই, এবং আমার এটিপি গুলো তৈরি হয়ে গেছে। আমি দিছিলাম NADH2, পাইছি আমি এটিপি। এখন আসো, এই প্রক্রিয়াটাকে অক্সিডেটিভ ফসফোরাইলেশনও বলে। এই প্রক্রিয়াটাকে অক্সিডেটিভ ফসফোরাইলেশনও বলা হয়, কারণ এই প্রক্রিয়ায় ফসফোরাইলেশন হয়েছে, এবং এই প্রক্রিয়াটা জারণ সম্পন্ন হয়েছে। এটা কি সম্পন্ন হয়েছে? জারণ সম্পন্ন হয়েছে। কি সম্পন্ন হয়েছে? জারণ। এই জন্য এটাকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে। আবার
পুরো বিক্রিয়াটাই কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া। দেখো ইলেকট্রন দিচ্ছে আবার ছাড়তেছে, ইলেকট্রন এই যে ইউবিক্রিয়ন ইলেকট্রন একবার নিছে একবার ছাড়ছে, নেওয়ার মানে হচ্ছে বিজারণ, ছাড়ার ফলে সে জারণ, সে আবার ইলেকট্রনকে নিছে আবার ছাড়ছে, যা বিজারণ জারণ বিজারণ জারণ। তো এই জারণ বিজারণ প্রক্রিয়া কিন্তু এখানে পুরোপুরি চলতেছে। জাস্ট লাস্টে এসে অক্সিজেন ইলেকট্রনটাকে গ্রহণ করার মাধ্যমে সে বিজারিত হয়েছে, সে আর কাউকে হয়তো জারিত করতে পারে নাই, বাট সে যখন পানি তৈরি করছে সেই বিক্রিয়ায় হাইড্রোজেন আসছে, এভাবে ব্যালেন্স হয়েছে, হাইড্রোজেন আসার মাধ্যমে ব্যালেন্সটা হয়েছে। তো এখানে কিন্তু পুরো প্রক্রিয়া জারণ বিজারণ চলছে। এটা একটা জারণ বিজারণ প্রক্রিয়া, এটা একটা রেডক্স প্রক্রিয়া, মনে রাখতে হবে। এই ইটিএসটা পুরোপুরি একটা রেডক্স প্রক্রিয়া। ইটিএস এর লাস্টে যে জিনিসটা এটিপি তৈরি হয় এটাকে কিন্তু অক্সিডেটিভ ফসফোরাইলেশনও বলে, এবার এটাকে কেমিওসমোটিক প্রকল্পও বলে। এখানে এনজাইম টেনজাইমের দরকার নেই বাবা। একজন জিজ্ঞেস করছে ভাই এখানে ডিহাইড্রোজেনেস লাগবে না, একজন বলছে ভাই এখানে কাইনেস লাগবে না, দরকার নাই, লাগবে তো অবশ্যই, বাট প্রয়োজন নাই এগুলো বলার। যেটুকু মেন কথা এটুকু আমরা বুঝলেই হবে, যে এই পুরো প্রক্রিয়ার ফলে, এই পুরো প্রক্রিয়াটাকে কেমিওসমোটিক প্রসেস বলতেছি, কারণ কেমিক্যাল অসমোসিসের মাধ্যমে আদান প্রদান হয়ে ভিতর দিকে আসছে, এবং এর ফলে এটিপি তৈরি হয়েছে। এই জন্য এটাকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলবো, কারণ এখানে জারণ করতে হয়েছে, এই যে ফসফেট যুক্ত হয়ে জারণ হয়েছে একটা, এই জন্য এটাকে অক্সিডেটিভ ফসফোরিলেশন প্রক্রিয়া বলে। এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ইলেকট্রন আদান প্রদান হয়েছে, যার কারণে জারণ বিজারণ। এটা কয়েকটা নাম, কেমিওসমোটিক প্রসেস এটা একটা নাম, অক্সিডেটিভ ফসফোরিলেশন এটা একটা নাম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, অনেকগুলো নাম কিন্তু এটা, বাট মুদ্রা কথা সেম, যেলাও সেই কত। ওকে, এখন আসো একটা জিনিস খেয়াল করো, NaDH2 এইখান থেকে ঢুকছে, এখান থেকে ঢুকে সে H+ ত্যাগ করার মাধ্যমে দেখো সে কিন্তু NaDH2 যে H+ গুলো ত্যাগ করছে সেটা কিন্তু কয়েকবার বের হইতে পারছে। এখান থেকে একবার বের হইছে, এখান থেকেও বের হইছে, এখান থেকেও বের হইছে, অর্থাৎ NaDH2 অনেকগুলা রাস্তা পার করে গেছে, তার পক্ষে কিন্তু H+ ছাড়াটা বেশি পসিবল হইছে। এর কারণে তার থেকে বেশি শক্তি তৈরি হয়, এই জন্য তার থেকে 3টে এটিপি তৈরি হয়, একটা NaDH2 থেকে 3টে এটিপি তৈরি হয়। কিন্তু দেখো FeDH2 কিন্তু কমপ্লেক্স 2 থেকে বের হওয়ার চেষ্টা করছে, বাট পারে নাই, বাট এখান থেকে তারপর বের হতে হয়েছে তাকে। FeDH2 ইলেকট্রন গুলাকে এখান থেকে বের হতে হয়েছে, এবং সে কিন্তু কমপ্লেক্স 1 কে পায় নাই, অর্থাৎ সে বেশি H+ ত্যাগ করতে পারে নাই। যত বেশি H+ ত্যাগ করতে পারবো তত বেশি H+ এই এটিপি সিনথেসিস চ্যানেলের ভিতর দিয়ে ঢুকবে এবং তত বেশি শক্তি তৈরি হবে। এখন সেই কাজটা এই NaDH2 করতে পারছে খুব ভালো করে, কারণ সে একবার দুইবার বহুবার H+ কে সে চ্যানেলের মাধ্যমে বের করতে পারছে কমপ্লেক্সের মাধ্যমে। কিন্তু FeDH2 কিন্তু কমপ্লেক্স পাইছে মাত্র, মানে কমপ্লেক্স 1 থেকে কিন্তু সে পায় নাই, কমপ্লেক্স 2 থেকে যাও সে পাইছে, বাট তাকে বের করতে হয়েছে কমপ্লেক্স 3 এর মাধ্যমে, তো সে বের করার জন্য সুযোগ পাইছে কম। তাহলে NaDH2 থেকে FeDH2 কম সুযোগ পাইছে চ্যানেলটাকে ব্যবহার করে H+ কে রিলিজ করার, যার কারণে FeDH2 থেকে আমি এটিপি পাই 2টা, আর NaDH2 থেকে কিন্তু এটিপি পাই আমি 3টা। আর রাফলি বলা হয়ে থাকে যে 4টা, মোটামুটি 4টা H+ লাগে এক অণু এটিপি তৈরি করতে। এক অণু এটিপি তৈরি করতে এই চ্যানেলে 4টা H+ কে বের হইতে হয়, এই চ্যানেলে 4টা H+ কে বের করতে হয়, রাফলি বলা হয় আর কি 4টা। তুমি যদি 4টা H+ কে বের করতে পারো তাহলে তুমি একটা এটিপি তৈরি করতে পারবা। ওকে, এই H+ কিন্তু এটিপি তৈরি, মানে তৈরি করছে এটা বললে ভুল হবে। এটিপি তৈরি করার জন্য যে এনার্জির দরকার ছিল সেই এনার্জিটা বুম বুম করে বের হইছে, এবং এর ফলে এটিপির সাথে ফসফেট যুক্ত হতে পারছে এবং এটিপি তৈরি হয়েছে। এটিপির সাথে এটিপি তৈরি করার জন্য, এটিপির সাথে ফসফেট যুক্ত করার জন্য, এটিপি তৈরি করার জন্য যে এনার্জিটা দরকার ছিল সেই এনার্জির সাপ্লাইটা এই যে এই পোর্টালের মাধ্যমে হয়েছে। এখানে যে পোর্টালটা বা চ্যানেলটা এর মাধ্যমে এই H+ যে ঢুকছে এর ফলে সেই শক্তি সাপ্লাইটা সম্পন্ন হয়েছে। মেইনলি এখানে মেইন কাজটা হচ্ছে এটিপি সিনথেসিস, এবং তার ভিতর থেকে সজোরে কি প্রবেশ করা, H+ প্রবেশ করা। H+ গুলো উপরে জমছিল, জমতে 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 অনেকগুলো জমতে, পরে বাত খুলে দিছি, বাত খুলে যাওয়ার মধ্যে ধুম 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 ব্রুম ব্রুম করে বের হইছে। এই যে ব্রুম ব্রুম করে যে বের হইছে, বের হওয়ার ফলে ওই শক্তিটাকে কাজে লাগায়, বের হওয়ার যে এই যে ফ্লোটা, আয়নের যে ফ্লোটা, এর শক্তিটা কাজে লাগে এডিপির সাথে ফসফেট যুক্ত এটিপি তৈরি হইছে। NADPH H+ বেশি করতে পারছে, বেশ কয়েকটা চ্যানেল ব্যবহার করতে পারছে, এই জন্য সে শক্তি বেশি সাপ্লাই করছে। এখন খেয়াল করো, 10টা NADPH+ এর পক্ষে 10টা H+ ছাড়া সম্ভব, আর FeDH পক্ষে 6টা পারা সম্ভব। তো এই 10টাকে রাফলি ধরা হয় হচ্ছে 3 অণু এটিপি, আর এই FeDH2 কে এই জন্য রাফলি 2 অণু এটিপি ধরা হয়, GTP কে 1 অণু এটিপি ধরা হয়। অর্থাৎ সে যদি বেশি ছাড়তে পারতেছে এই জন্য সে 3 অণু এটিপি তৈরি করতে পারে, এই জন্য আমি 3বার আঁকাইছি, এভাবে মনে রাখার চেষ্টা করো। আর এখানে FeDH2 এখান থেকে বের হতে পারছে, এই জন্য তাকে 2 অণু এটিপি সে ছাড়তে পারছে। এটা জাস্ট মনে রাখার টেকনিক। এখানে যে 2বার 3বার হয়েছে এটা আসলে সত্য না, এটা মনে রাখার টেকনিক। নরমালি NADH2, একটা NADH2 এর পক্ষে 10টা H+ ছাড়া সম্ভব, আর একটা FeDH2 এর পক্ষে রাফলি মানে বলা হয়ে থাকে যে 6টা H+ ছাড়া সম্ভব, রাফলি বলা হয়। আর আমরা জানি যে
4টা এনএডি 4টা H+ দিয়ে একটা এটিপি মুক্ত হয়, তো সেই হিসাবে বললে 10টা H+ দিয়ে আমি 2.5 এটিপি তৈরি করতে পারি, যেহেতু 4টা H+ দিয়ে একটা এটিপি তৈরি হয়। আর 6টা H+ দিয়ে আমি রাফলি বলতে পারি, মানে এখান থেকে আসলে 1.5 অণু এটিপি তৈরি হওয়ার কথা। তো ওইটাকেই আমরা 2 অণু এটিপি বলি, আর এইটাকেই আমরা 3 অণু এটিপি বলি আর কি, বলার উচিত বলি আর কি। নরমালি একটা NADH2 থেকে 10টা H+ মুক্ত হইতে পারে, সেটা 10টা H+ দিয়ে আমরা যেহেতু একটা H+ দিয়ে বলে থাকি যে 4টা এটিপি তৈরি হইতে পারে, লিখে রাখো যে 4টা H+ দিয়ে একটা এটিপি তৈরি হইতে পারে, অর্থাৎ 4টা H+ যদি এইভাবে ট্রাভেল করে তাহলে একটা এটিপি তৈরি শক্তি সে সাপ্লাই করতে পারে। তো সেই হিসাব করলে এখান থেকে আমরা দেখতে পারতেছি যে 10টা H+ দিয়ে 3টা এটিপি বা আড়াইটা এটিপি, তিনটাই বলি আর কি আমরা। আর 6টা H+ যেহেতু FADH2 সাপ্লাই দিতে পারে, এই কারণে সেখান থেকে আমরা 1.5টা, রাফলি আর কি 2টা আমরা বলি। এভাবে করে এটিপি সাপ্লাই গুলো চলতে থাকে। ওকে, তো বেসিক্যালি এই যে H+ গুলো যে যাইতেছে, এখানে একটা ঘটনা ঘটে, ঘটনাটা লিখে দিই। PMF এই কথাটা মাথায় রাখো। এই যে H+টা ভিতরে ঢুকতেছে, সজোরে প্রবেশ করতেছে। P তে হচ্ছে প্রোটন, F তে হচ্ছে মোটিভ, আর F তে হচ্ছে ফোর্স, প্রোটন মোটিভ ফোর্স। এই প্রোটন মোটিভ ফোর্সের কারণেই এই শক্তিটা, এই শক্তির কারণে এডিপির সাথে ফসফেট যুক্ত হতে পারতেছে। H+ কে আমরা প্রোটন বলতে পারি, কেমিস্ট্রি থেকে এটা কি পড়ছো ভাইয়া? গ্লিসারল 3 ফসফেট, 3 ফসফোগ্লিসারাইড একই জিনিস। তোমরা কি H+ কে যে প্রোটন বলে এটাকে তো জানো তাই না? এটা না জানলে তো জীবনটাই বৃথা। ঠিক আছে, তো এই H+ কে আমরা প্রোটন বলতে পারি। প্রোটনটা ভিতর দিয়ে ঢুকছে, অনেক জোরে ঢুকছে, যেটা প্রোটন মোটিভ ফোর্স বা প্রোটনের মোশনের কারণে ফোর্স, প্রোটন মোটিভ ফোর্স। এটাকে PMF বলতে প্রোটন মোটিভ ফোর্স বলে, বা প্রোটনের মোশনের ফলে যে ফোর্সটা তৈরি হয়েছে। প্রোটনটা সজোরে প্রবেশ করছে, সজোরে প্রোটনগুলো প্রবেশ করছে, সজোরে যে যত প্রোটন আছে সব সজোরে, এইগুলা সব সজোরে প্রবেশ করছে। এই সজোরে প্রবেশ করার কারণে এটাকে আমরা প্রোটন মোটিভ ফোর্স বলছি। এবং আমরা এটাকে কানেক্ট করে দিতে হবে, এই ব্যাপারটাকে আমাদের কানেক্ট করে দিতে হবে। কানেক্ট করে দিতে হবে বোঝানোর জন্য যে এগুলা প্রবেশ করছে। ওকে, ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা একটা NADH2 থেকে 2টা এটিপি পাই, 3টা এটিপি পাই, আর একটা FADH2 থেকে 2টা কি পাই, এটিপি পাই। একটা জিটিপি থেকে একটা এটিপি পাই। কিন্তু ভাইয়া এখন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা দেখছি গ্লাইকোলাইসিস থেকে এটিপির কাউন্ট 2টা, গ্লাইকোলাইসিস থেকে আমরা এটিপির কাউন্ট কয়টা পাইছি? 2টা পাইছি। এটার পিছনে কারণ কি? গ্লাইকোলাইসিস থেকে আমি 2টা এটিপি কেন পাই? গ্লাইকোলাইসিস থেকে আমি এটিপি 2টা কেন পাই? কারণ হচ্ছে ভাইয়া দেখো, একটা জিনিস খেয়াল করো, এই তো মাইটোকন্ড্রিয়ার ভিতরে এসেই কিন্তু অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়েছিল। তাহলে NADH2 গুলো এর ভিতরেই আছে। ক্র্যাবস চক্রটা কিন্তু এটার ভিতরেই হয়েছে, ক্র্যাবস চক্র। তাহলে এখানে NADH2 FADH2 গুলো ভিতরেই আছে। সে চাইলে ইজিলি এই যে এইখানে যে অর্থাৎ এই জায়গাটার মধ্যে, যে এইটুক জায়গার মধ্যে সে ইজিলি কিন্তু ইটিএস করতে পারতেছে। কিন্তু পাইরুভিক অ্যাসিডের মধ্যে মানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে দুটো NADH2 তৈরি হয়েছিল, ওদের কি হবে? ওরা তো বাইরে বসে আছে। নরমালি আমার অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির সময় যে NADH2 তৈরি হয়েছিল, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির সময় সেগুলো ভিতরেই আছে। ক্র্যাবস চক্রে যে NADH2 সেগুলো সে ভিতরেই আছে। তো গ্লাইকোলাইসিসে যে NADH2 তৈরি হয়েছিল, ওরা কি ভিতরে? ওরা কি মাইটোকন্ড্রিয়ার ভিতরে? এস অর নো? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 NADH2 তৈরি হয়েছিল আর 2টা এটিপি তৈরি হয়েছিল, এটিপি তো শেষ, ওদের কথা বাদে দিলাম। 2 NADH2 বাইরে, অ্যাসিটাইল কোয়ে তো ভিতরে যে তৈরি হয়েছে, তার NADH2 ভিতরেই আছে। ক্র্যাবস চক্র ভিতরে হয়েছে ম্যাট্রিক্সের, তার NADH2 FADH2 সব ভিতরেই আছে। গ্লাইকোলাইসিসের যে দুটো NADH2 এটা তো বাইরে, সে যে ভেতরে প্রবেশ করবে, গ্লাইকোলাইসিসের NADH2 সে ভেতরে প্রবেশ করবে। ভেতরে মানে কি? অ্যাটলিস্ট এই মেমব্রেনে, যে গ্লাইকোলাইটিক NADH2, ডাইরেক্ট NADH2 লিখলাম। এরা তো বাইরে, এরা তো এই ইনার মেমব্রেনে যাবে, তাকে তো ইনার মেমব্রেনে যাইতে হবে, তাই না? ইনার মেমব্রেন পর্যন্ত যাইতে হবে। এই যাওয়ার পথে সে অনেকটা শক্তি অপচয় করে ফেলে। NADH2 যে শক্তিটা থাকার দরকার ছিল, সেই শক্তিটা অপচয় হয়ে যায়, অনেক কাট কয়রা পুরো তাকে ভিতরে ঢুকতে হয়। এর কারণে গ্লাইকোলাইসিসের বেলায় যে NADH2 পাই, তখন থেকে আমি এটিপি কয়টা পাই বলো? এই কারণে গ্লাইকোলাইসিসে প্রাপ্ত এটিপির সংখ্যা, NADH2 থেকে প্রাপ্ত এটিপির সংখ্যা 3 না হয়ে 2 হয়, তাকে অনেক কাঠখোরা পুরায় ভিতরে আসতে হয়। এই জন্য আমি
দুইটা NADH2 থেকে 6টা এটিপির বদলে 4টা এটিপি পাই, কম পাই, কারণ সে তো আর মাইটোকন্ড্রিয়ার ভিতরে না, সে তো বাইরে, তার কাছ থেকে কমে যাচ্ছে, মানে পড়ে যাচ্ছে আর কি। বা ইলেকট্রনের কাজ কি? ইলেকট্রনের কাজ হচ্ছে সে বের হইছে, বের হয়ে এখানে পানি তৈরি করতে হেল্প করছে। আর ইলেকট্রনের যে প্রবাহটা হয়েছে, এই প্রবাহটা হওয়ার ফলেই হাইড্রোজেন রিলিজ হতে পারছে। এই কারণে হাইড্রোজেনটা কি হতে পারছে? রিলিজ হতে পারছে। বুঝছো? আরেকটা কথা মনে রাখতে হবে, এই ইটিএস এ কিন্তু ইটিসি তে কিন্তু কোনো শক্তি তৈরি হয় না, ইটিসি থেকে কিন্তু শক্তি তৈরি হয় না, এই কথা মাথায় রাখতে হবে। ইটিসি তে কোনো শক্তি তৈরি হয় না, এটা ভুলে গেলে চলবে না। এটা যদি ভুলে যাও তাহলে পাপ হবে। এখানে কিন্তু কোনো শক্তি তৈরি হয়েছে না। শক্তি তৈরি হওয়া মানে কি? NADH2 FADH2 ATP নতুন করে তৈরি হয়েছে? নতুন করে তৈরি হয় নাই, আগেগুলোই ভাঙন হয়েছে। তো এরই মাধ্যমে আমার মনে হয় তোমাদের শ্বসন সমাপ্ত হয়েছে, এখন খালি প্রভাব গুলা পড়াইতে হবে। তারা মেন বইয়ে যাই। এরই মাধ্যমে আশা করতেছি শ্বসন শেষ হয়েছে, শ্বসনের খালি প্রভাব গুলো পড়ানো তোমাদেরকে বাকি। আর মেন বইতে কিন্তু দেখাই দিতে হবে যে কোন জায়গায় কি আছে, কোন জায়গায় কি আছে, এটা তোমাদের মেন বই থেকে দেখাইতে হবে। আচ্ছা ভালো কথা, এই যে পিছনে যে ভেসে আছে চ্যালেঞ্জ বায়োমিশনের ওয়েব অ্যাপের মধ্যে, ওয়েবসাইটের মধ্যে যেই চ্যালেঞ্জটা নিছো, চ্যালেঞ্জ তোমরা নিয়ে নিও যাদের দরকার আর কি। সবার যে নিতে হবে এমন না, যাদের দরকার তারা চ্যালেঞ্জ নিয়ে নিও। ওকে, তাহলে আমি একটু এটা বের করি, বইটা বের করি। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ইটিএস, এই ধাপে স্থানান্তরে এটিপি উৎপন্ন হয়। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে একটি প্রোটিন 3টি মাল্টিপ্রোটিন কমপ্লেক্স নিয়ে গঠিত মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন অবস্থিত কমপ্লেক্স আছে, এই যে কমপ্লেক্স 1, এইটা মুখস্থ করতে হবে। কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4। কমপ্লেক্স 1টা হচ্ছে মাল্টিপ্রোটিন, কমপ্লেক্স 2টা হচ্ছে পেরিফেরাল প্রোটিনের জন্য, এটা ভেতর দিকে ছিল, বাইরে বের হতে পারে নাই, আর বাকিগুলো মাল্টিপ্রোটিন। এখন এতে নামও আছে, যদি পারো মুখস্থ করে নিও। কমপ্লেক্স 1টা হচ্ছে NADH ডিহাইড্রোজিনেস প্রকৃতির, মানে এখানে NAD কে ভাঙা হয়েছে। কমপ্লেক্স 2 তে সাকসিনেট ডিহাইড্রোজিনেস প্রকৃতির। কমপ্লেক্স 3 সাইটোক্রোম কমপ্লেক্স, এটা তোমাদের আগে বলছিলাম, মানে বিভিন্ন রকমের সাইটোক্রোম আছে। আর কমপ্লেক্স 4 এটাকে সাইটোক্রোম অক্সিডেজ বলে, কারণ এখানে সাইটোক্রোমে যাওয়ান হয়, মানে এখানে অক্সিজেনের বিক্রিয়া সম্পন্ন হয়েছে তারপরে। তো এই নামগুলো জানতে হবে, কমপ্লেক্স 4টার নাম, কমপ্লেক্স 4টার মধ্যে কি আছে জানতে হবে। গেল। এরপরে ইউভি গুণন, এগুলো দরকার নাই, এগুলো কিচ্ছু লাগবে না, এই প্রসেসও লাগবে না, এইসব প্রসেস লাগবে না। তুমি চিত্র আঁকাই দিবা, চিত্র আঁকাইতে নিজের মতো করে ব্যাখ্যা করবা, চিত্র আঁকাবা, চিত্র আঁকা নিজের মতো করে ব্যাখ্যা করবা, আগাইতে পারবা এই চিত্র। এখন কি এই চিত্র দেখে কঠিন লাগতেছে? এই যে কমপ্লেক্স 1, এই যে NADH2 ভাঙছে, এই যে ইলেকট্রনটা ইউভি গুণনের কাছে দিছে, এই যে হাইড্রোজেন আয়নকে মুক্ত করছে, এই যে কমপ্লেক্স 2 FADH2 ভাঙছে, ইলেকট্রনকে ইউভি গুণনের কাছে দিছে, এখান থেকে কিছু বের হতে পারে না, ইউভি গুণন এখানে গেছে, তোমাদের এখানে দেখাচ্ছে ইউভি গুণন এখান থেকে বের হচ্ছে। বেসিক্যালি ইউভি গুণনটা এই যে এর সহযোগিতায় বের হয়, H+ গুলা। এই যে কমপ্লেক্স 3 H+ কে বের করছে, বেসিক্যালি কমপ্লেক্স 3 টাই H+ কে বের করে, H+ কে রিলিজ করতে হেল্প করে, ঠিক আছে। এখানে এই জিনিসটাকে এইভাবে দিছে আর কি। ওকে, তারপরে সাইটোক্রোম সি, তারপর সেটা গেছে কমপ্লেক্স 4 এর কাছে, কমপ্লেক্স 4, কমপ্লেক্স 4 রিলিজ করছে H+ কে, এবং নিচে এই যে ইলেকট্রনটাকে পানি অক্সিজেনের কাছে দিচ্ছে, এর ফলে পানি রিলিজ হয়েছে। ইন দ্য মিন টাইম যত H+ আছে সব এটিপি সিনথেসিসের ভিতরে ঢুকে এটিপি তৈরি করছে, শেষ, অক্সিডেটিভ ফসফোরাইলেশন শেষ। গেল। এটা এখন দেখো ডাল ভাত হয়ে গেছে। আগে জিনিসটাকে দেখতে কেমন লাগতো? আগে যখন এইটার চিত্রটা দেখতে তখন কেমন লাগতো? ভাই H+ তো ভেতরেই ছিল, তাহলে বাইরে যাওয়ার কি দরকার ছিল? ভেতরে ছিল, বাইরে না গেলে ইলেকট্রনকে সে ছাড়তে পারতো না, ইলেকট্রন যাওয়ার কারণে সে বের হয়েছে। আর তা নাহলে প্রোটোমোটিভ ফোর্সটাও তৈরি হতো না। অনেক কিছুই তৈরি হুদাই হয়, বাট পরে তার রিজন জানা যায়। আচ্ছা দেখো, ইটিসি তে কোনো এটিপি তৈরি হয় না, এটাকে দাগাও। এখানে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়।
অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়। অক্সিডেটিভ ফসফোরাইলেশন ব্যাপারটা কি? এটিপি তৈরি, ইটিসি এর মাধ্যমে ইলেকট্রন স্থানান্তরকালে নির্গত এডিপি ও ফসফেট যুক্ত এটিপি সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে। ইটিসি এর কোনো এটিপি তৈরি হয় না, এটিপি তৈরি করা হয় কেমিওসমোটিক প্রক্রিয়ায়। এখানে যে এটিপিটা তৈরি হচ্ছে, এটা তৈরি হচ্ছে কেমিওসমোটিক প্রক্রিয়ায় বা কেমিওসমোসিস প্রক্রিয়ায়। কেমিওসমোসিস হলো প্রক্রিয়া
ওয়েব অ্যাপটা খুবই প্রবলেম করে। আমার যখন অক্সিজেনের ঘাটতি হয় তখন সবার আগে স্নায়ুকোষ মারা যায়। কেন স্নায়ুকোষ মারা যায়? ল্যাকটিক অ্যাসিডের মাধ্যমে অবাত শোষণ করে আমাদের পেশিগুলা কি করতে পারে? এটিপি তৈরি করতে পারে অল্প 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 অল্প, এই জন্য আমাদের পেশি বেঁচে থাকে। কিন্তু স্নায়ুকোষের মধ্যে পর্যাপ্ত পরিমাণ এনজাইম না থাকার কারণে স্নায়ুকোষটা আগে মারা যায়, এটা বলছে এখানে। যাক, এগুলা শ্বসনের সাথে সম্পর্কিত অত বেশি কিছু না। শ্বসনিক বস্তু এগুলো আমরা আগেই পড়ে ফেলছি, এগুলো আমাদের প্রয়োজন নাই। এখানে একটা কথা মনে রাখবা, পুরো শ্বসন চক্র চলার সময়, পুরো শ্বসন চলার সময় বেশ কিছু উপাদান তৈরি হয়েছে, সব যে ব্যবহার হয়েছে এমন কিন্তু না। সব উপাদান কিন্তু ব্যবহার হয় না, কিছু উপাদান ব্যবহার হয় না, কিছু উপাদান কাজে লাগে না। ওরা অন্যান্য উপাদান তৈরি করতে চায়, ওরা বিভিন্ন রকমের জৈব অ্যাসিড তৈরি করে, অনেকে প্রোটিন তৈরি করে, ঠিক আছে। সাইড দিয়ে অনেক কিছু তৈরি হয়, উপচিতি অপচিতি দুটোই চলে, ঠিক আছে। আচ্ছা, এই যে প্রশ্নটা আসে, ফসফোরিলেশন আর অক্সিডেটিভ ফসফোরিলেশনের মধ্যে পার্থক্য কি? দেখো, এটা হচ্ছে ফটোফসফোরিলেশন, যেটা কিনা সালোক সংশ্লেষণ হয়েছিল, এটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরিলেশন, যেটা কিনা শ্বসনে হয়েছে। দুটো কিন্তু দুই জিনিস, দুটোই ফসফোরিলেশন বা দুটো দুই জিনিস। দেখো, ফটোফসফোরিলেশন ঘটছিল সালোক সংশ্লেষণে, আর অক্সিডেটিভ ফসফোরিলেশন হয়েছে সবাত শোষণে। ফটোফসফোরিলেশন হয়েছে থাইলাকয়েডের মেমব্রেনে, আর অক্সিডেটিভ ফসফোরিলেশন হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে বা ইনার মেমব্রেনে, দুটোই বলতে পারি আমরা। ক্রিস্টিতে ইনার মেমব্রেন লাগানো থাকে, মানে ইনার মেমব্রেনটা ক্রিস্টি তৈরি করতে হেল্প করে। এখানে অক্সিজেনের প্রয়োজন ছিল না, কিন্তু এখানে কিন্তু অক্সিজেন লাগছে একদম লাস্টে এসে। দেখো, ফটোফসফোরিলেশনে কিন্তু অক্সিজেনের প্রয়োজন পড়ে নাই, বরঞ্চ এখান থেকে অক্সিজেন তৈরি হতে দেখছি। ফটো সিস্টেম এখানে জড়িত, আর এখানে কোনো ফটো সিস্টেম জড়িত নয়। ওখানে কিন্তু ফটো সিস্টেম লাগছিল, ফটো সিস্টেম 2 আর ফটো সিস্টেম 1। আর এখানে শক্তির উৎস হচ্ছে সূর্যের আলো, এখানে শক্তির মেইন উৎস হচ্ছে জারণ বিজারণ, জারণ বিজারণের ফলে মুক্ত ইলেকট্রন প্রবাহের ফলে জারণ বিজারণ। বা আমরা আরো বলতে পারি এখানে শক্তির উৎস ছিল প্রোটিন মোটিভ ফোর্স বলতে পারি, ঠিক আছে। শক্তির পরিসংখ্যান এটা আমি তোমাদের অলরেডি পড়াই দিচ্ছি, শক্তির হিসাব। রেঞ্জ খেয়াল করো, 36 এটিপি থেকে 686 কিলোক্যালোরি শক্তি বের হওয়ার কথা ছিল, কিন্তু অনেক সিস্টেম লসের কারণে আমরা 380 কিলোক্যালোরি থেকে মাত্র 360 কিলোক্যালোরি পাই, পুরোটা আমরা পাই না। 36 এটিপি ধরলে 360 কিলোক্যালোরি শক্তি পাবো, আর 38 এটিপি ধরলে 380 কিলোক্যালোরি শক্তি পাবো, বাট আসলে তো 38 পাওয়া যায় না। এর ফলে বলা হয় শ্বসনের কর্মক্ষমতা 55.5 বা অনেকে বলে 40%। অর্থাৎ আমরা 36 এটিপি থেকে 36 এটিপি থেকে যত শক্তি পাওয়ার কথা ছিল ওটা আমরা পাই না, সবটা আমরা পাই না, আমরা কম পাই। দিন শেষে আমরা 360 কিলোক্যালোরি শক্তি পাই। আমাদের 36 এটিপি যদি আমরা ব্যবহার করতে পারতাম তাহলে 686 কিলোক্যালোরি শক্তি আমরা পাওয়ার কথা ছিল। ওই যে সিস্টেম লস, কর্মদক্ষতা, ওর কারণে আমরা পুরোপুরি পাই না। আমরা 55.4% পাই, কেউ কেউ বলে তারও কম 40% পাই। এগুলো কিন্তু এমসিকিউতে আসে, এগুলো কিন্তু এমসিকিউতে আসে, ঠিক আছে। সবটা আমরা পাই না, সিস্টেম লস হয়। শেষ শেষ বাকি থাকলো শ্বসনের প্রভাবক, বাকি থাকলো শ্বসনের প্রভাবক। দাগাও, শ্বসনের প্রভাবক, বাহ্যিক প্রভাবক। তাপমাত্রা, তাপমাত্রার ক্ষেত্রে দেখবা 0 থেকে 30 সেকেন্ডে তাপমাত্রা বাড়ার সাথে সাথে শ্বসন হারও ক্রমাগত বাড়ে, তবে 0 ডিগ্রিতে খুবই কম। 20 থেকে 35 তাপমাত্রা শ্বসন ভালো চলে যাচ্ছে, অত্যানুকূল তাপমাত্রা। 45-এর উপরে যত উঠবা শ্বসন কমতে থাকবে, এগুলো দাগাও। অক্সিজেন, অক্সিজেন যেহেতু শ্বসন প্রক্রিয়া ব্যবহার হয়েছে, তো অক্সিজেন বাড়লে শ্বসনও বাড়বে। পানি লাগবে, আলো না থাকলেও চলে, বা দিনের বেলা যদি পত্ররন্ধ্র খোলা থাকে তাই শ্বসন হারটা একটু বাড়তে পারে। কার্বন ডাইঅক্সাইড বাড়লে শ্বসন কমবে, কার্বন ডাইঅক্সাইড ডান দিকে তৈরি হয়, এটা থাকা যাবে না। অভ্যন্তরীণ প্রভাব, জটিল খাদ্য, খাদ্যবস্তু যত জটিল হবে তত শ্বসনের হার কিন্তু সেই অনুযায়ী কিন্তু কমবে। উৎসেচক লাগবে, বিভিন্ন রকম এনজাইম লাগবে, এগুলো আমি অত বেশি গুরুত্ব দিচ্ছি না, বুঝছো। কোষের বয়স, এটা গুরুত্বপূর্ণ, কোষের বয়স। প্রোটোপ্লাজম অধিক থাকার কারণে অল্প বয়স্ক কোষে অধিক শ্বসন হয়, এটা কিন্তু ব্যতিক্রম। সালোক সংশ্লেষণে দেখছি মধ্যবয়স্ক পাতা, এখানে কিন্তু দেখছি আমরা অল্প বয়স্ক পাতায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অজৈব লবণ লাগবে, পানি লাগবে, মাটিতে জৈব লবণও লাগবে। আঘাতপ্রাপ্ত টিস্যুতে আঘাত নিরাময়ের জন্য কোষ বিভাজন দ্রুততর হয়, ফলে শ্বসনের হার বেড়ে যায়। হাত দিয়ে পাতা মৃদু ঘষে দিলে শ্বসন হার বৃদ্ধি পায়। মানে কোনো একটা পাতাকে তুমি যে হাত দিয়ে ঘষে দাও, সেখানে অনেকগুলো কোষ মারা যাবে, সেই কোষের ঘাটতি পূরণ করার জন্য আবার কোষ তৈরি করতে হবে, অনেক বেশি শক্তি লাগবে, শ্বসনও বাড়বে। এটা একটা ব্যতিক্রম। দেখো, আমার সালোক সংশ্লেষণের ক্ষেত্রে বলছিলাম যে তরতাজা পাতা, মধ্যবয়স্ক পাতার মধ্যে সালোক সংশ্লেষণ বেশি হয়, আর এখানে দেখলাম অল্প বয়সী পাতা এবং আঘাতগ্রস্ত পাতায় শ্বসন বেশি হয়। অল্প বয়সের ভাজক টিস্যু, মনে আছে ভাজক টিস্যুর কিন্তু শক্তির চাহিদা বেশি, মনে পড়ে?
স্থায়ী টিস্যু যতটুকু শক্তি লাগে তার থেকে কিন্তু ভাজক টিস্যু শক্তি বেশি লাগে। দেখবা একটা বাচ্চার গ্রোথ একটা বড়দের গ্রোথ কিন্তু সেম না। একটা 2 বছরের বাচ্চা যত তাড়াতাড়ি বড় হবে, একটা 10 বছরের বাচ্চা তত তাড়াতাড়ি গ্রোথ তার হবে না। এই জন্য বাচ্চাদের গ্রোথ বেশি, তার মানে শক্তির চাহিদা বেশি, তার মানে তার শ্বসন বেশি। ঠিক আছে? তো শ্বসনের গুরুত্ব বললাম না আমরা, এটা পারবা তোমরা, পড়লেই পারবা, এটা আমার বলার কিছু নাই। শালক শ্বসন শ্বসনের গুরুত্ব, সবার শ্বসন অবচেতন শ্বসনের পার্থক্য এটা আমরা পড়ে ফেলছি আগের ক্লাসে। শালক শ্বসন শ্বসনের পার্থক্য এটা আমরা পারবো, নিজেরাই পারবো, এটা তেমন কঠিন কিছু না। তাহলে এগুলো তোমরা পড়ে নিবা। শালক শ্বসন শ্বসনের পার্থক্য কিন্তু সিকিউতে আসে, এটা কিন্তু সিকিউতে আসে, সিকিউ এর সিতে এবং ডিতে আসে, সিতে এবং ডিতে আসে। অনেক সময় শালক সংশ্লেষণের জায়গায় প্লাস্টিড দিয়ে আসে, শ্বসনের জায়গায় মাইটোকন্ড্রিয়া দিয়ে আসে। অর্থাৎ চিত্রে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড আঁকানো থাকবে, বলবে এটা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের পার্থক্য লেখো, সেগুলো আমরা পারবো। ঠিক আছে? তো এরই মাধ্যমে আমাদের শ্বসন নামের একটা টপিকের সমাপ্তি ঘটলো। আমরা শালক সংশ্লেষণ পড়ছি, আমরা শ্বসন পড়ছি, দুইটা তীব্র গুরুত্বপূর্ণ টপিক আমরা পড়ে ফেলছি। এবং আজকে যে টপিকটা পড়ছি এটা ওয়ান অফ মোস্ট ক্রিটিক্যাল টপিক, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটা আমরা পড়ে ফেলছি। আমরা এর আগে প্রশোধনও পড়ে ফেলছি, প্রশোধনও আমাদের পড়া হয়ে গেছে। সেই প্রশোধনের মধ্যে আমরা বিভিন্ন রকমের প্রক্রিয়া দেখছি, প্রশোধনে কিভাবে পত্রন্ত খোলা বন্ধ হয় এটা আমরা পড়ছি। সবশেষে আমাদের বাকি থাকলো যে টপিকটা, যেটা পড়লে আমাদের এই পুরো চ্যাপ্টার শেষ এবং আমরা অন্য চ্যাপ্টারের দিকে আগাইতে পারবো। সেই টপিকটা আর কেউই না, সেই টপিকটা হচ্ছে খনিজ লবণ পরিশোষণ। এই খনিজ লবণ পরিশোষণ করতে চাই ভাই, আমার এখানে ওই সাইটোক্রোম পাম্প মতবাদ আসবে, সাইটোক্রোম আবার আসবে, সাইটোক্রোম আবার আসবে। এই জন্য আমি আগে থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা পড়াই নিছি এবং এখানে অনেক শক্তি লাগবে। একটু বলি, উদ্ভিদের 17টা অত্যাবশ্যক উপাদান আছে, এই 17টা উপাদান লাগেই উদ্ভিদের। এর মধ্যে সে আবার খনিজ লবণগুলোকে আয়ন আকারে গ্রহণ করে, এগুলো আমরা পড়ে আসছি। ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক আয়ন, আয়ন হচ্ছে ঋণাত্মক আয়ন, মূলের অগ্রভাগ দিয়ে কাজটা সে করে। ঠিক আছে? তো এই যে কাজগুলা করছে, এর মধ্যে আয়নগুলোর মধ্যে আছে ম্যাক্রো আয়ন বা ম্যাক্রোমৌল আর মাইক্রো আয়ন বা মাইক্রোমৌল আছে। ম্যাক্রোগুলা বেশি লাগে, মাইক্রোগুলা কম লাগে। ম্যাক্রো কোনগুলো? এমজিকে ক্যাফে ফর নাইস চপস, অর্থাৎ ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, এই 9টা ম্যাক্রোমৌল, আর বাকিগুলো হচ্ছে মাইক্রোমৌল 17টার মধ্যে। ম্যাক্রোগুলো উদ্ভিদের বেশি লাগে, এগুলো আবার এমসিকিউতে আসে। এই আয়নগুলোর মধ্যে আবার একটা ব্যাপার আছে, সেটা কি? পটাশিয়াম আর নাইট্রেট আয়ন, এটাকে সে খুব দ্রুত গ্রহণ করে, যে এরকম একটা মিম আমরা দেখছিলাম সেদিন বায়োমিশন গ্রুপের মধ্যে। আর ক্যালসিয়াম এবং সালফেট আয়ন দুটোকে সে খুব স্লোলি গ্রহণ করে, এটা কিন্তু খুব আসে। এই দুটো এমসিকিউ ভাই, এই দুটো এমসিকিউ যদি শিখে নিতে পারো, এই দুটো এমসিকিউ যদি শিখে নিতে পারো ভাই, দেখবা তোমার বোর্ড বা অ্যাডমিশন একটা এমসিকিউ কমন পড়ে গেছে। ঠিক আছে? এইগুলোকে সে কিভাবে গ্রহণ করে, কিভাবে ত্যাগ করে, এই কাজ করতে চাই দেখবো আমরা। কোনো প্রক্রিয়ায় সে সরাসরি করতে পারতেছে, শক্তি লাগতেছে না, কোনো প্রক্রিয়া তার শক্তি লাগতেছে, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে। যখন শক্তি লাগবে তখন এটাকে সক্রিয় শোষণ বলবে, আর যখন শক্তি লাগবে এটাকে নিষ্ক্রিয় শোষণ বলবে। এই সক্রিয় নিষ্ক্রিয় নিয়ে কি আছে, এগুলো আমরা নেক্সট দিন পড়বো। ওকে, বুঝতে পারছো? আসো আমরা কাজ করি। দেখো তো, গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের সংযোগকারী রাসায়নিক উপাদান কি? বোর্ডের প্রশ্ন। আনসারটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, লিঙ্কড রিঅ্যাকশন বলছিলাম এটাকে আমরা। কার্বন বিজারণ পথ কোনটি? কার্বনের বিজারণ, এটা এখানে কেন আসলো? কেলভিন চক্র। সবাত শ্বসনে অ্যাসিটাইল কোয়ে পর্যায়ে মোট কত অণু এটিপি তৈরি হয়? এখানে 2 অণু নির্দিষ্ট হয়েছে, তাহলে 3 দুগুণে 6 অণু এটিপি। ঠিক আছে? আর একটা লেকচার হলেই হয়তো শেষ হয়ে যাবে। ক্রেবস চক্র, ক্রেবস চক্রে কোষের কোন অঙ্গনতে সম্পন্ন হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়। ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত পদার্থ কি? কি? আওয়ার সিটি, অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড থেকে শুরু হয়, সিটিতে যায় প্রথমটা শেষ হয়, তাহলে সাইট্রিক অ্যাসিড। তাহলে কে? সাইট্রিক অ্যাসিড। প্রথম উৎপাদিত পদার্থ হচ্ছে সাইট্রিক অ্যাসিড।
এই জন্য এটাকে সাইট্রিক অ্যাসিড চক্র বলে, বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলে, বা টিসিএ চক্র এটাকে বলা হয়। ক্যাপ চক্র অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে সাইট্রিক অ্যাসিড তৈরির সময় কোন এনজাইম ব্যবহৃত হয়? সাইট্রেট সিনথেসিস। সাইট্রেট সিনথেসিস। সাইট্রিক অ্যাসিড তৈরি করার সময় যে ওই মাথার উপর আর নিচের দিকে সিনথেসিস ব্যবহার হয়েছিল, উপর দিকে আর নিচের দিকে, ঠিক আছে? সাকসিনিক অ্যাসিড সিনথেসিস আর সাইট্রেট সিনথেসিস। ট্রাইকার্বক্সিলিক চক্র নিচের কোনটি? ট্রাইকার্বক্সিলিক চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র বা ক্রেবস চক্র। তাহলে आंसर হচ্ছে ক্রেবস চক্র। आंसर কি? ক্রেবস চক্র। গ্লাইকোলাইসিস তো আমরা আগের দিন দেখছি। আসো ইলেকট্রন প্রবাহ তন্ত্রে যাই। ইলেকট্রন প্রবাহ তন্ত্রে যাই। শ্বসনে কোন ধাপে অক্সিজেন ব্যবহৃত হয়? দেখো এমসিকিউ কোনগুলো আসে, ঢাকা বোর্ডের প্রশ্ন এটা। শ্বসনে কোন ধাপে ইলেকট্রন ব্যবহৃত? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ব্যবহৃত হয়, অন্য কোথাও কিন্তু হয় না। সালোক সংশ্লেষণ নাই, এটা অন্য, এটা সালোক সংশ্লেষণের প্রশ্ন। কোনটি প্রোটিন ধর্মী ইটিএস? এটাও না, এটা 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 সালো, এটা এই চ্যাপ্টার, এটা এই টপিকের না, এটা এই টপিকের। সালোক সংশ্লেষণে ফটোলাইসিসে উৎপন্ন গ্যাস কোনটি? ফটোলাইসিসে কোন গ্যাস উৎপন্ন হয়? সালোক সংশ্লেষণে উৎপন্ন হয়। শ্বসনে কোন পর্যায়ে ব্যবহৃত হয়, অর্থাৎ অক্সিজেনটা কোন পর্যায়ে ব্যবহৃত হয়? কেমনে প্রশ্ন পাকাইছে, সালোক সংশ্লেষণে কোন গ্যাসটা তৈরি হয়েছিল? অক্সিজেন তৈরি হয়েছিল, সেটা শ্বসনের কোন জায়গায় ব্যবহৃত হয়েছে? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ব্যবহার হয়েছে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ব্যবহার হয়েছে। কেমনে প্রশ্ন পেঁচায়। অক্সিজেনের ফসফোরিলেশনে কি উৎপন্ন হয়? NADH2 জারিত হয় দুটি টিপি না তিনটি টিপি। এফিডিস থেকে তিনটি টিপি না দুটি টিপি। জারিত শক্তি বিজারিত হয় না, বিজারিত জিনিস থেকে জারিত হয়। এডিপি ফসফেটের সাথে ইলেকট্রন মিলে এটিপি তৈরি হয়, এটা ট্রু। অক্সিডেটিভ ফসফোরিলেশন মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এর মূল কাজই হচ্ছে এটিপি তৈরি করা। এর মূল কাজই কি? এটিপি তৈরি করা। অক্সিডেটিভ ফসফোরিলেশন সংঘটিত হয় মাইটোকন্ড্রিয়াতে। কোন ধাপে NADH2 বিজারিত হয়? NADH2 নিজে জারিত হয়, NADH2 জারিত হয়, অর্থাৎ H2 কে সে ছেড়ে দেয় কোথায়? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। NAD বিজারিত হয়ে NADH2 তে পরিণত হয়েছে গ্লাইকোলাইসিসে আর ক্রেবস চক্রে, আর সে নিজে জারিত হয়ে H2 ছেড়ে দিয়েছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যায়। শ্বসনে কোন পর্যায়ে অক্সিজেনের প্রয়োজন হয়? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। একই প্রশ্ন, দেখো একই প্রশ্ন বিভিন্ন বোর্ডে আসে। একটা প্রশ্ন, একটা জিনিস জানলে আমাদের হয়ে যাচ্ছে, একটা জিনিস জানলে আমাদের হয়ে যাচ্ছে। চারটা NADH2 থেকে 12টা এটিপি, 3 4 12, দুইটা FADH2 থেকে 4টা FADH2 থেকে 4 দুগুণে 8টা এটিপি, কারণ একটা FADH2 থেকে 2টা এটিপি, তাহলে आंसर হবে 8। ইলেকট্রন প্রবর্তনতে এটিপি সৃষ্টি হয় NADH2 জারণে, সাইটোক্রোম বি জারণে, সাইটোক্রোম এ জারণে। এটা অনেক আগে, আচ্ছা হ্যাঁ, সাইটোক্রোম বি আর সাইটোক্রোম এ। সাইটোক্রোম বি আর সাইটোক্রোম এ এরা কিন্তু কি করছে? ইলেকট্রন নিছে আবার ছাড়ছে, সাইটোক্রোম কমপ্লেক্স। এগুলো হচ্ছে সাইটোক্রোম কমপ্লেক্সের মধ্যে ছিল। তাহলে তিনটে হবে आंसर। এটা সাইটোক্রোম কমপ্লেক্সের মধ্যে ছিল। সাইটোক্রোম কমপ্লেক্স মনে আছে? সাইটোক্রোম কমপ্লেক্স, ওই যে কমপ্লেক্স 3, ওইগুলোর মধ্যে এরা ছিল। অবাত শোষণ। অবাত শোষণে এক অণু গ্লুকোজ থেকে কত অণু এটিপি তৈরি হয়? 2 অণু এটিপি তৈরি হয়, কারণ অবাত শোষণে এর পরিমাণ কম, শক্তির পরিমাণ কম। অবাত শোষণে প্রাথমিক পর্যায়ে গ্লুকোজ ভেঙে কয়েক কার্বন মিশ্র যৌগ তৈরি করে? গ্লুকোজ ভেঙে 3 কার্বন মিশ্র পাইরুভিক অ্যাসিড তৈরি করে, C3H4O3। তাহলে 3 কার্বন, आंसर হবে 3 কার্বন। গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড পরিণত হয়, তাহলে পাইরুভিক অ্যাসিড হচ্ছে C3H4O3। কার্বোহাইড্রেট থেকে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায়? অবাত শোষণ প্রক্রিয়ায়। অবাত শোষণ প্রক্রিয়ায়। নিচের কোনটিতে অবাত শোষণ ঘটে? ইলোচিস এটা শৈবাল, এখানে ঘটবে না। রিক্সা একটা মশ, এখানে ঘটবে না। ইস্কাশকিয়া কোলা একটা ব্যাকটেরিয়া, এখানে ঘটবে। অ্যাগারিকাস ছত্রাক, এখানে ঘটবে না। তাহলে ইস্কাশকিয়া কোলাই ব্যাকটেরিয়াতে ঘটবে। অবাত শোষণে ব্যবহৃত হয় ইস্ট কোষে হয়, অ্যালকোহল শিল্পে হয়, বেকারি শিল্পেও হয়। তাহলে आंसर চারটাই, চারটাই आंसर। ফার্মেন্টেশন প্রক্রিয়া নিম্নে কোন এনজাইমটি লাগে? জাইমেস এনজাইম লাগে, এবং এটা কিন্তু বোর্ডে আসছে, এটা কিন্তু বোর্ডে আসছে। ফার্মেন্টেশন ক্ষেত্রে কোন উক্তিটি সত্যি? দেহের অভ্যন্তরীণ গ্লুকোজ ব্যবহৃত হয় না, দেহের বাইরেরটা। এই কোষের মধ্যে সম্পন্ন হয় না, কোষের বাইরে হয়। এটি এক প্রকার অবাত শোষণ, ট্রু। জলীয় মাধ্যম ঘটে না, জলীয় মাধ্যম লাগবে, জলীয় মাধ্যম লাগবে। তিনটা দেখছো, এখান থেকে প্রশ্ন চলে আসছে। এবং এটা কোন জায়গায় প্রশ্ন? কুমিল্লা বোর্ড 2021 সালের প্রশ্ন। কুমিল্লা বোর্ডের প্রশ্ন কিন্তু অনেক কঠিন হয়। ফার্মেন্টেশন ঘটে ল্যাকটেজ জাইমেস এনজাইমের প্রভাবে, জাইমেস এনজাইমের প্রভাবে। স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস ব্যাকটেরিয়া কোন ক্ষেত্রে? ল্যাকটিস মানে দুধ, দুগ্ধ শিল্পে, দুগ্ধ শিল্পে, দুগ্ধ শিল্পে। পাইরুভিক অ্যাসিড থেকে এম, তারপর ইথানল, তাহলে এটা ইথালডিহাইড, এটা অ্যালডিহাইড, এটা অ্যালডিহাইড তৈরি হবে প্রথমে, তাহলে অ্যাসিটালডিহাইড। মনে আছে?
প্রথমে অ্যালডিহাইড, তারপরে অ্যালকোহল। উদ্দীপকের প্রক্রিয়াটি ব্যবহৃত হয় মদ শিল্পে চোখের ছানি অপারেশনে, চা প্রক্রিয়া না, মদ শিল্পে আর চা প্রক্রিয়াকরণে হয়, চোখের ছানি অপারেশনে হয় না। চোখের ছানি অপারেশনে, এটা হচ্ছে কোষ শোষণ চ্যাপ্টারের প্রশ্ন। চোখের ছানি অপারেশন করতে ট্রিপসিন নামক এনজাইম ব্যবহার করা হয়, ওটা এখানের সাথে কানেক্টেড না, ওটা অবস্ট্রাকশনের সাথে কানেক্টেড না। মদ্য শিল্পে হয়, চা প্রক্রিয়াকরণ, এটা আনসার 1 আর 3 দুই চ্যাপ্টার মিলাই প্রশ্ন করছে আর কি। শ্বসন প্রক্রিয়ার অভ্যন্তরীণ প্রভাব কোনটা? খনিজ লবণ অভ্যন্তরীণ প্রভাব, কাছের ভিতরে থাকবে। শ্বসন প্রক্রিয়া অত্যান্ত তাপমাত্রা, এই দেখো এটা প্রশ্ন কিন্তু অলরেডি আসছে। অত্যান্ত তাপমাত্রা কত ছিল শ্বসন প্রক্রিয়ায়? শ্বসন প্রক্রিয়ায় কি এটা ছিল? শ্বসন প্রক্রিয়ায় 25 থেকে 30 ছিল না শ্বসন প্রক্রিয়ায়? অত্যান্ত তাপমাত্রা 20 থেকে 25, 20 থেকে 35, 20 থেকে 35, 20 থেকে 35 তো এখানে নাই, 20 থেকে 35 তো এখানে নাই। তো সেই হিসেবে আমরা 20 থেকে 25 থেকে 30টা ধরতে পারি। 20 থেকে 45 কেন হবে? শ্বসন ক্রিয়ায় বাহ্যিক প্রভাব কোনটি? আচ্ছা 20 থেকে 45 ধরার পিছনে কারণ কি? 20 থেকে 45 পর্যন্ত চলে, 45 পরে আস্তে আস্তে কমে, বাট এটা রাইট আনসার হওয়া উচিত। শ্বসন ক্রিয়ায় বাহ্যিক প্রভাব কোনটি? তাপমাত্রা, তাপমাত্রা বাহ্যিক প্রভাব, এটা বাইরে থেকে কাজ করে। শেষ। তোমাদেরকে এই পুরো চ্যাপ্টারে যত এমসিকিউ আছে সব সলভ করাই দিছি এই চ্যাপ্টারের, খালি খনিজ লবণ পরিশোষণটা বাকি। খনিজ লবণ পরিশোষণটা বাদে তোমাদের যা যা ছিল সবই পড়াই দিছে। খনিজ লবণ পরিশোষণ থেকে এমসিকিউ অত বেশি না, অত বেশি না। দেখো একটু আগে যে জিনিসটা পড়াইছি এখান থেকেও তোমরা দুটো এমসিকিউ পাবা, এখান থেকেও দুটো এমসিকিউ পাবা। দেখো কোন আয়নটি দ্রুত হয়? পটাশিয়াম আর নাইট্রেট। এই যে পটাশিয়াম, দেখছো কতবার আসছে, কতবার আসছে। তারপর দেখো কোন আয়নটি শোষণের হার সবথেকে স্লো? ক্যালসিয়াম আর সালফেট। এই যে ক্যালসিয়াম, আনসার 4। দেখো নিচে কোন উপাদান মাটি থেকে অধিক মাত্রায় গ্রহণ করে? কোনটা ম্যাক্রো আর কোনটা মাইক্রো? এমজি কে ক্যাফে ফর নাইস শপস, এমজি অনেক বেশি পরিমাণে গ্রহণ করে, এটা আনসার। লুন্ডেগারের মতবাদ আমরা এখানে বলি। সবচেয়ে দ্রুত গতিতে হয় পটাশিয়াম আর নাইট্রেট, তাহলে এটা আর এটা, তাহলে 1 আর 2 আনসার, 1 আর 2। দেখছো কোন জায়গা থেকে প্রশ্ন আসে? প্রশ্ন এগুলো থেকে আসে, বুঝছো? এই আর কি। তো গেল, তাহলে আমাদের আজকের মতো শেষ। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারে একদম আল্লাহ হাফেজ বলে দিব, ঠিক আছে? আল্লাহ হাফেজ আজকের মতো।